হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এক্সাম কর্নার। তো আমরা এলডিসি পোস্টের জন্য যে ক্লাসেসগুলো শুরু করার কথা ছিল, তো আজকে থেকে তোমাদের ক্লাসগুলো শুরু হচ্ছে। তো আজকে আমরা যে টপিকটা শুরু করছি সেটা ইংলিশের থেকে হচ্ছে। তো টপিকটা শুরু করার আগে কিছু কথা বলতে চাই তোমাদের সাথে। প্রথম বিষয়টা হলো যে ত্রিপুরা হাইকোর্টের এলডিসি এবং পিএ গ্রেড 2 এবং ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে যেটা এলডিসি এবং এমটিএস এর যে ভ্যাকেন্সিটা আছে, ওই ভ্যাকেন্সিগুলোর মধ্যে যে টপিকগুলো থাকে এগুলোর মধ্যে কিন্তু অনেকটাই সিমিলারিটিস আছে। ঠিক আছে? তো তোমরা যারা এখানে আমাদের এক্সাম কর্নারের চ্যানেলের থেকে যারা প্রিপারেশন করছো, তোমাদের কিন্তু এক্সামের অনেকটা সিলেবাস সেখানে কিন্তু কভার আপ হয়ে যাবে। তো আমরা কি করব, যে ক্লাসেসগুলো আছে সেই ক্লাসেসগুলো একটু ফলো করো। ঠিক আছে? আর বিষয়টা হলো কি, আমরা কিন্তু ডেডিকেটেডলি ত্রিপুরা হাইকোর্টের এলডিসি এক্সামটার জন্য ফোকাস করছি। যেহেতু এটার ডিউরেশনটা আমাদের কাছে কম আছে। তো পাশাপাশি যারা অন্যান্য ফর্ম ফিল আপ গুলো করেছো সেগুলো কিন্তু এটার মধ্যে কভার আপ হয়ে যাবে। ওকে? সেকেন্ড থিং হলো, যারা আমাদের প্রিমিয়াম ব্যাচের মধ্যে জয়েন করেছো, তাদের কিন্তু প্রত্যেকটা ক্লাস যখন হবে, দেখো আমাদের এক্সাম কর্নার একটা সিস্টেম আছে কি, আমরা স্টুডেন্টদের কিন্তু অনেক ভাবে গাইডেন্স দেওয়ার চেষ্টা করি প্রথম থেকে। তো তোমরা কিন্তু যে ক্লাসেসগুলো করবে, ক্লাসেসগুলো করার পর সেই ক্লাসেসগুলো বা ভিডিওটা আপলোড হওয়ার পর এইটাকে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রথমত দেখবে। আর আমরা কন্টিনিউয়াসলি যে টপিকটার উপরে ক্লাসেস দেখব, সেই ক্লাসেসের একটা এমন একটা কিছু ম্যাটেরিয়াল দিব যেটা তোমার প্র্যাকটিস করার জন্য থাকবে আরকি, মানে প্র্যাকটিস সেট। ওকে? আগেও তোমাদের প্র্যাকটিস সেট দিয়েছিলাম। কিন্তু এইবার ডিফারেন্সটা হবে কি? যে টপিকটার উপরে প্র্যাকটিস সেট থাকবে সেটা একটা নির্দিষ্ট টাইমে তোমাদের এই গ্রুপের মধ্যে আপলোড করে দেওয়া হবে এবং ওইটার জন্য নির্দিষ্ট একটা টাইম দেওয়া হবে। বিটুইন দ্যাট টাইম তোমার সেই যে কোয়েশ্চেনটা থাকবে সেটাকে সলিউশন করে আমরা অ্যান্সার কি গুলো তোমাদের সেই ব্যাচের মধ্যে রিলিজ করে দেব। সেখান থেকে কে কত স্কোর করেছো সেটা অনুসারে একটা ওপিনিয়ন পোল যাবে। ওকে? পোলটার মধ্যে যে যত স্কোর করেছো সেটার হিসাবে তোমরা কি করবে, সেখানে মার্ক করবে। ওকে? যদি দেখা যাচ্ছে যে আমাদের পোলের মধ্যে মার্ক যে গ্যাদার করেছো তোমরা, সেটার রেশিওটা অনেকটা বেশি হচ্ছে, তাহলে সেটার বিষয়ে আমরা মানে বুঝতে পারবো যে তোমরা কতটুকু বুঝতে পারলে চ্যাপ্টারটা। আর ফার্দার কোনো হেল্প লাগবে কিনা সেটাও কিন্তু আমরা সেখানে বুঝতে পারবো। ঠিক আছে? তো আমরা একটু স্ট্র্যাটেজিটা চেঞ্জ করেছি এবং এই স্ট্র্যাটেজিটা তোমাদের জন্যই ভালো। আর তোমাদের কথা চিন্তা করে কিন্তু আমরা এখানে করেছি। তো অবশ্যই যারা আমাদের চ্যানেলের সাথে জড়িত আছো, সবাই কিন্তু আমাদের প্রিমিয়াম ব্যাচটা জয়েন করো। আর আমাদের যারা ওয়ার্কশপ জয়েন করেছিলে আগে, তাদের মধ্যে যারা জয়েন করতে চাও, অবভিয়াসলি আমাদের WhatsApp নম্বরে মেসেজ করো। আমরা সেই গ্রুপের মধ্যে ফ্রি অফ কস্টে তোমাদের এড করে দেব। আর বাকিরা যারা আছো, তারা অবশ্যই আমাদের প্রিমিয়াম গ্রুপের জন্য আমাদের WhatsApp নম্বরে যোগাযোগ করতে পারো। তাহলে আমরা সব টার্মস এন্ড কন্ডিশন বলে দেব কিভাবে এটার মধ্যে যোগ হতে হবে। সেকেন্ড থিং হলো, এই যে ম্যাটেরিয়ালস গুলো যেগুলোই আছে বা এই যে ক্লাসেস গুলো দিচ্ছি, ক্লাসের যে ম্যাটেরিয়ালস গুলো আছে, সেই ক্লাসের ম্যাটেরিয়াল বা সেই প্র্যাকটিস সেট যতগুলোই থাকবে, সবগুলোই কিন্তু তোমার ওই গ্রুপের মধ্যে আপলোড হবে, যেটা প্রিমিয়াম গ্রুপ। কোনো আমাদের টেলিগ্রাম বা এইসব গ্রুপের মধ্যে কোনো আপলোড হবে না। ঠিক আছে? আমি আগে থেকে বলে দিচ্ছি। ওকে? এখন চলো আজকে ক্লাসটা শুরু করি। আজকের যে টপিকটা হচ্ছে, সেই টপিকটা হলো আমাদের টেন্স। ওকে? এখন বলতে পারো অনেকে যে আমাদের এলডিসি সিলেবাসের মধ্যে তো টেন্সের কোনো বিষয় নেই। এখন এলডিসি তে টেন্স ডিরেক্টলি কখনো আসে না। ঠিক আছে? তো টেন্সের অনেকগুলো পার্ট থাকে। সেই পার্ট বেস করে কিন্তু এক্সামে কোয়েশ্চেন গুলো আসে। তুমি প্রথমত ট্রান্সলেশন, এলডিসি এক্সামের মধ্যে কিন্তু 10 মার্কসের একটা ট্রান্সলেশন থাকে, 10 মার্কের। তো সেই ট্রান্সলেশনটা কিন্তু মোস্টলি ডিপেন্ড করে তোমার টেন্সের উপরে। তোমার যদি টেন্সটা ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু সেই ট্রান্সলেশনটা তুমি করতে পারবে না। ঠিক আছে? তো টেন্সের পার্টটা ক্লিয়ার থাকতে হবে। এখন অনেকেই আমরা টেন্সের বিষয়ে যে স্টাডি করেছি আগে, তো সেই স্টাডির সিস্টেমটা আর আজকে আমাদের ক্লাসের যে মানে পড়ানোর সিস্টেমটা, এই দুইটা সিস্টেমের মধ্যে অনেকটা ডিফারেন্স থাকবে। ওকে? তো ভালো করে ক্লাসটা করবে। আরেকটা বিষয় হলো কি, টেন্স কিভাবে আসে সেটা বলছিলাম। প্রথমত ট্রান্সলেশনে আসবে, সেটার মধ্যে টেন্স তোমার প্রয়োজন হবেই। এরপর এই কারেকশন অফ সেন্টেন্স, যেটা তোমার ত্রিপুরা ইউনিভার্সিটি এক্সামের সিলেবাসে আছে এলডিসির, সেটার ক্ষেত্রে কিন্তু তোমার টেন্সটা প্রয়োজন আছে। ঠিক আছে? এরপর রিপোর্ট বা এসে এইসব লেখার সময় কিন্তু তোমার টেন্সের পার্টগুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে। টেন্স ছাড়া তুমি কোনো ধরনের কোনো সেন্টেন্স ফর্ম করতে পারবে না। ঠিক আছে? টেন্সের পার্টগুলো সম্পূর্ণ ক্লিয়ারিফাই তোমাদের থাকতে হবে। আর আরেকটা জিনিস হলো কি, ডিরেক্টলি কিভাবে আসে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হিসাবে আসবে। তোমাকে একটা সেন্টেন্স দিয়ে দিবে, সেটার মধ্যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে ব্র্যাকেটে, ফ্রম, মানে ওই যে সেন্টেন্সটা আছে সেটাকে কোনো একটা পার্টিকুলার টেন্সে কনভার্ট করার জন্য বলে দেবে। ঠিক আছে? তো তার জন্য টেন্স ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক ইন ইংলিশ।
সো টেন্সের ব্যাপারে ফুল ক্লিয়ারিটি রাখবে। আজকে ফুল ক্লাসটা মনোযোগ সহকারে করো, ঠিক আছে? এখন বেশি কথা না বলে ক্লাসটা শুরু করছি। দেখো, প্রথমত হলো কি টেন্স। ওকে, এই যে টেন্স, টেন্সের বিষয়টা হলো কি, যে টেন্স ডিনোটস দ্য টাইম অফ অ্যাকশন। দ্যাট মিনস কি, যে টেন্স যে কোনো কাজ, যে কোনো কাজ ঘটার সময়টাকে টেন্স বলে ধরা হয়। তুমি এখন যাই করছো বা আগে যা করছিলে, ধরো না আমি এখন পড়ছি, গতকাল পড়েছিলাম, আগামীকাল পড়বো, সে সবগুলো ঘটনারই কি হচ্ছে, একটা অ্যাকশন হচ্ছে। মানে পড়াশোনা সেটা হলো কি একটা অ্যাকশন বা কাজ। সেই কাজটা কখন হচ্ছে, আগে হয়েছে না বর্তমানে হচ্ছে না পরবর্তী সময় হবে, সেই জিনিসটাকে ডিনোট করে কে টেন্স। ওকে, এখন দেখো টেন্স পার্টিকুলারলি আমার তিনটা পার্ট আছে, এইগুলো আশা করি তোমরা জানো। একটা প্রেজেন্ট টেন্স, একটা পাস্ট টেন্স, একটা ফিউচার টেন্স। ওকে, প্রেজেন্ট টেন্স হলো কি, যেটা বর্তমানে ঘটছে। হ্যাঁ, যেটা পাস্ট টেন্স হলো সেটা হলো অতীতে হয়ে গেছে, আগে হয়ে গেছে সেগুলো। আর এখানে মধ্যে ফিউচার টেন্স হলো কি, যেটা ভবিষ্যতে হবে বা ঘটবে। ওকে, তো বাকি ডিটেলস গুলো এখানে দেখে নিও তোমরা নোটসের মধ্যে। কিছু এক্সাম্পল এখানে আছে, যেমন আই লিভ ইন ইউএসএ, দ্যাট মিনস আমি এখনো ইউএসএ তে থাকছি। ঠিক আছে, আমি ইউএসএ তে বসবাস করি, দ্যাট মিনস সে এখনো আছে, তাই এটা প্রেজেন্ট টেন্সে যাচ্ছে। পাস্ট টেন্স হলো কি, আই লিভড ইন ইউএসএ, তার মানে আমি ইউএসএ তে ছিলাম। আর ফিউচার টেন্সে হলো কি, আই উইল লিভ ইন ইউএসএ, মানে ভবিষ্যতে আমি কোথায় থাকবো, ইউএসএ তে থাকবো। বাকি এক্সাম্পল গুলো নিয়ে কথা বলছি না, এগুলো দেখে নিও। ওকে, নেক্সট দেখো। এখন দেখো এখানের মধ্যে প্রেজেন্ট টেন্স যেটা আছে, এই প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। ওকে, এই টেন্স গুলোকে টোটাল চারটে চারটে করে টোটাল 8টা এবং 12টা পার্টে ডিভাইড করা হচ্ছে। ঠিক আছে, প্রেজেন্ট টেন্সের 4টা পার্ট, পাস্ট টেন্সের 4টা পার্ট, ফিউচার টেন্সের 4টা পার্ট। কি কি পার্ট গুলো আছে? প্রেজেন্ট ইনডিফিনিট, বা এটাকে সিম্পল প্রেজেন্ট বলেও বলে, সিম্পল প্রেজেন্ট বলেও বলা হয়। ওকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সিমিলারলি সবগুলোর ক্ষেত্রে এই যে প্রেজেন্ট ওয়ার্ডটা আছে সেটা চেঞ্জ হয়, কি হয়ে যাবে, পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, নেক্সট দেখো ফিউচার টেন্সে সেম, যে পাস্ট কথাটা আছে বা অক্ষরটা আছে সেটা উঠে যাবে, তো সেখানে হয়ে যাবে ফিউচার ইনডিফিনিট বা সিম্পল ফিউচার, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এন্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, তো এগুলো হলো পার্ট, টোটাল 12টা পার্ট। এই 12টা পার্টকে আমাকে ডিপলি অ্যানালাইসিস করতে হবে যে এই পার্টের মধ্যে কি কি বিষয়গুলো আছে। ওকে, তো চলো প্রথম আমরা কোথায় যাচ্ছি, সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিটের দিকে। তো সিম্পল প্রেজেন্ট এটা কখন বলা হয়, কোনো কাজ বর্তমানে হয় বা হয়ে থাকে এর বুঝলে এর কালকে প্রেজেন্ট ইনডিফিনিট বলা হয়। একদম সিম্পল সেন্টেন্স, যেটা এখন ঘটছে, আমি এখন পড়ছি, মানে আমি এখন খাচ্ছি, যাই হচ্ছে, ঠিক আছে, মানে বর্তমানে যে জিনিসগুলো হচ্ছে সেই জিনিসটাকে কি বলা হবে, সিম্পল প্রেজেন্টের মধ্যে হয়। কন্টিনিউ থাকলে কন্টিনিউয়াস টেন্সে হয়, তাহলে প্রেজেন্টে চলে যাবে, সেটা ঠিক আছে, কিন্তু সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে কন্টিনিউ কোনো ধরনের কোনো শব্দ থাকে না। ঠিক আছে, কারণ খাচ্ছি হলে সেটা ইটিং হয়ে যাবে, তো এটার মধ্যে আইএনজি, দ্যাট মিন্স কি, কন্টিনিউ শব্দটা হচ্ছে, দ্যাট মিন্স এটা সিম্পল প্রেজেন্ট হবে না, কিন্তু সেটা কি হয়ে যাবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। ওকে, তো কি কি ধরনের সেন্টেন্স সেখানে থাকে দেখো। একটা হলো কি সায়েন্টিফিক ফ্যাক্টস, মানে বিজ্ঞানসম্মত যেই কারণগুলো থাকে সেগুলো সেন্টেন্সের ক্ষেত্রে কি হয়, সিম্পল প্রেজেন্টটা ইউজ হয়ে থাকে। ঠিক আছে, তো তাহলে সেটা কি আছে, একটা এক্সাম্পল আমি ধরতে পারি। যেমন ধরো যে ওয়াটার বয়েলস অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তো সেটা হলো কি একটা সায়েন্টিফিক ফ্যাক্ট।
এই সায়েন্টিফিক ফ্যাক্টের ক্ষেত্রে যে কথাগুলো সায়েন্টিফিক ফ্যাক্টকে তোমার ডিনোট করে সেগুলো সিম্পল প্রেজেন্টে হয়ে যাবে। ওকে, নেক্সট ইউনিভার্সাল ট্রুথ। ইউনিভার্সাল ট্রুথ মানে যেগুলো চিরন্তন সত্য যে বাক্যগুলো থাকে সেগুলো জিনিস থাকছে এখানে। যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, হ্যাঁ, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, সেই শব্দগুলো যেগুলো আছে সেগুলো ইউনিভার্সাল ট্রুথ হয়ে যাবে। আমরা যদি কিছু এক্সাম্পল ধরি তাহলে এখানে যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। ওকে, তো সেটা হলো কি একটা ইউনিভার্সাল ট্রুথ। নেক্সট হলো কি ওয়ার্ক ডান অন ডেইলি বেসিস। কিছু কিছু কাজ থাকে যেগুলো আমরা ডেইলি বেসিস করি। যেমন আমি প্রতিদিন সকালে জগিং করতে যাই বা হাঁটতে যাই, ঠিক আছে, আমি প্রতিদিন পত্রিকা পড়ি। তো এই যে সেন্টেন্স গুলো আছে সেগুলো কিন্তু কি হয়ে যাবে সিম্পল প্রেজেন্টে বা প্রেজেন্ট ইনডিফিনিট হবে। এগুলো কিন্তু বেসিক কনসেপ্ট, এগুলো সম্পর্কে আশা করি তোমাদের ক্লিয়ার আছে। আরো কিছু সিম্পল সেন্টেন্স যেমন ধরো না, দ্য বয় ইজ অনেস্ট। দ্য বয় ইজ অনেস্ট, এই যে অক্ষরটা আছে সেটাও কি সিম্পল প্রেজেন্টে বা প্রেজেন্ট ইনডিফিনিটে থাকবে। ওকে, এখন দেখো, এখন আমরা জানি কি যে এই যে ফর্মগুলো আছে সেগুলো কিন্তু আমি একটা রুলের মাধ্যমে ডিনেট করতে পারি। আমরা সিম্পল প্রেজেন্টের অ্যাকচুয়ালি যে ফর্মুলাটা আছে সেটা হলো কি যে সাবজেক্ট, ঠিক আছে, প্লাস ইজ, এম, আর, ওকে, প্লাস রিমেইনিং বা অবজেক্ট। ওকে, তো এখন সাবজেক্ট কাকে বলে? সাবজেক্ট হলো কি যার ব্যাপারে সেখানে কথা বলছি। যেমন দ্য বয়, এখানে কথা বলছি কার ব্যাপারে? দ্য বয়ের ব্যাপারে, একটা ছেলের ব্যাপারে কথা বলছি, এটা হলো সাবজেক্ট। ওকে, এরপর কি আছে ইজ, এম, আর। এখন যেহেতু এটা থার্ড পারসন, সো এখানে কি হয়ে যাবে ইজ। তাহলে এই ইজটা হলো কি অক্সিলারি ভার্ব। আর অনেস্ট দ্যাট মিন্স কি এটা হলো রিমেইনিং। ঠিক আছে, এই হলো পার্ট। তো আমরা এই ধরনের সেন্টেন্স গুলো থাকলে কিন্তু বুঝতে পারি কি যে এটা কি এর মধ্যে আছে সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিটে আছে। কিন্তু যখন তুমি একটা সেন্টেন্স ফর্ম করতে যাবে তোমার সামনে অনেক ধরনের সিচুয়েশন আসতে পারে। এখন কথাটাকে তুমি সেম পজিটিভ কথাটাকে বিভিন্ন ফর্মে চেঞ্জ করতে হবে। একটা হতে পারে অ্যাজার্টিভ ফর্ম, অ্যাজার্টিভ মানে হা বোধক। একটা হলো নেগেটিভ ফর্ম যেটা না বোধক। এমন কিছু শব্দ ইউজ করতে হবে যেটা মানে এই অক্ষরটাকে মিনিংটাকে ঠিক রাখে কিন্তু অক্ষরটা চেঞ্জ হয়ে যায়। এই ধরনের সেন্টেন্স এখানে আমাদের ইউজ করতে হবে। এটা হলো নেগেটিভ। ঠিক আছে, যে শব্দটা আমাকে না বোঝায়, যে আমি বাজারে যাব না, আমি কিছু খাবো না, দ্যাট মিন্স কি না শব্দটা বোঝাচ্ছে, তো সেখানে কি হয়ে যাবে এটা নেগেটিভ সেন্টেন্স হবে। ওকে, আরেকটা থাকবে হলো কি ইন্টারোগেটিভ ফর্ম। ইন্টারোগেটিভ ফর্ম দ্যাট মিন্স কি কোয়েশ্চেন মার্ক। কোন ধরনের সেন্টেন্সকে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমি কোয়েশ্চেন মার্কে কিভাবে কনভার্ট করব সেই জিনিসটার ব্যাপারে তোমার আইডিয়া থাকতে হবে, না হলে কিন্তু তুমি ট্রান্সলেশন গুলো করতে পারবে না। হ্যাঁ, একদম ট্রান্সলেশন কিন্তু আটকে যাবে যদি এই জিনিসটা না জানো। তো এই জিনিসগুলো আমরা একটু দেখে নিচ্ছি, চলো আমাদের এখন ক্লাসে। প্রথম হলো কি অ্যাসার্টিভ রুল। আমরা যেটা প্রথমে বলেছিলাম সাবজেক্ট প্লাস ভি ওয়ান, ঠিক আছে, এস বাই ইয়েস দেন অবজেক্ট। এখন এস বাই ইয়েস কখন হয়? যখন থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয়। থার্ড পারসন মানে কি, ধরো এটা আমি, এটা তুমি, আর এখানে অনেকগুলো লোক আছে। ওকে, আমি কথা বলছি বা প্রশ্ন জিজ্ঞেস করছি, তুমি আমাকে উত্তর দিচ্ছ, আর ওরা শুনছে। দ্যাট মিন্স আমি যে কথা বলছি প্রথম, আমি হলো ফার্স্ট পারসন, যে কথাটা উত্তর দিয়ে তুমি দিচ্ছ উত্তর, দ্যাট মিন্স তুমি হলো সেকেন্ড পারসন, আর যারা এখানে শুনছে তারা হলো কি থার্ড পারসন। থার্ড পারসনের মধ্যে যদি একজন থাকে তখন সেটা হয়ে যাবে কি তার ক্ষেত্রে এই যে এই জায়গাটার মধ্যে সাবজেক্টের মধ্যে দেখা যাচ্ছে কি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, সিঙ্গুলার দ্যাট মিন্স কি একজন, তখন এস বা ইএস
এই শব্দটা অ্যাড হয় ভার্বের সাথে। ওকে, ভার্ব মানে যে কোনো কাজের সাথে। এখন এখানের মধ্যে এক্সাম্পলটা যাই, শি রাইডস, শি মানে কি একটা মেয়ে, তার মানে আমিও না, আইও না, ইউও না, দ্যাট মিনস কি একটা মেয়ের কথা সেখানে বলছে। তো শি, দ্যাট মিনস এটা থার্ড পার্সন এবং সে কজন আছে, একা, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তার জন্য রাইট যে ভার্বটা আছে এর সাথে কি হয়ে গেছে, এস। তাহলে শি রাইটস এ লেটার। দেখো ফর্মুলাটা, সাবজেক্ট মানে শি, ভি ওয়ান মানে রাইট, প্লাস এস, এই যে এস, অবজেক্ট দ্যাট মিনস কি এ লেটার। বোঝা গেল? এই হলো অ্যাজার্টিভ ফর্মে। এখন যখন আমি নেক্সট ফর্মে যাচ্ছি, নেক্সট হলো কি নেগেটিভ ফর্ম। যদি আমি নেগেটিভে কথাটা বলতে চাই তাহলে এটার ফর্মেটটা কিভাবে হবে, সাবজেক্ট, এরপরে ডাজ নট, এরপরে ভার্ব, এরপর হচ্ছে কি এস বা ইএস, এটা এসেনশিয়াল না, প্রয়োজন হলে আমরা ইউজ করব, আর অবজেক্ট। তাহলে আমি এখানে শি ডাজ নট রাইট এ লেটার। এখন এখানের মধ্যে এই যে ডু ভার্বটা আছে, ঠিক আছে, এটার সাথে ইএস দ্যাট মিনস ডাজ নট যখন হবে, তখন এই যে ভার্ব আছে ভার্বের সাথে এস বা এসটা যাবে না। এই জিনিসগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? ডাজ নট যখন থাকবে তখন এই যে ভার্বটা থাকবে সেটার সাথে এস বা ইএস থাকবে না। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবে। ওকে, এরপর চলে যাচ্ছি ইন্টারোগেটিভ রুলস এর মধ্যে। ইন্টারোগেটিভ রুলসে কি আছে, ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস এস বাই ইএস প্লাস অবজেক্ট। তাহলে এখানের মধ্যে কি দিয়ে শুরু হচ্ছে, আমার ডাজ দিয়ে শুরু হচ্ছে, কারণ এখানে ভার্ব দিয়ে শুরু হবে এটা। ঠিক আছে, অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হতে হবে, কারণ হলো কি এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমি ইন্টারোগেটিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কনভার্ট করতে হলে যে কোনো অ্যাজার্টিভ সেন্টেন্সকে, ঠিক আছে, তখন আমার কি করতে হয়, এটার যে সাবজেক্টটা আছে সাবজেক্টটা পিছে চলে যাবে, আর এটার যে অক্সিলারি ভার্বটা থাকবে সেটা কোথায় চলে আসবে, সামনে চলে আসবে। তো আমার যে সেন্টেন্সটা ছিল সেটার মধ্যে সেই ডাজ যে অক্ষরটা আছে সেটা আগে চলে এসছে, এই ডাজ ফরম্যাট। এরপর কি আছে, সাবজেক্ট দ্যাট মিনস শি। এরপর কি আছে এখানে, রাইট। ওকে, ভার্বটা যেটা আছে রাইট, এই যে ভি ওয়ান। এরপর কি আছে, এস বাই এস প্রয়োজন বোধে এটা আমি ইউজ করতে পারবো। এরপর কি আছে, অবজেক্ট, অবজেক্ট দ্যাট মিনস কি এ লেটার। বোঝা গেল? তাহলে এটা কি কনভার্ট হয়ে গেল, ইন্টারোগেটিভে কনভার্ট হয়ে গেল। ওকে, নেক্সট দেখো, ইন্টারোগেটিভ, নেগেটিভ, অ্যাসার্টিভ, ঠিক আছে, তিনটা ফর্মে কখনো এগুলোর মধ্যে সেন্টেন্সটি থাকে। তো সেটা ফরম্যাটটা কি থাকছে, যেহেতু ইন্টারোগেটিভ তাহলে এখানে কি হয়ে যাবে, ডাস, দেন কি হলো সাবজেক্ট, এরপর কি হচ্ছে নেগেটিভ দ্যাট মিনস নট, এরপর ভি ওয়ান, এরপর এস বাই ইএস, দেন অবজেক্ট। বোঝা গেল? এখন দেখো সেম, ডাস দ্যাট মিনস কি, এই যে ইন্টারোগেটিভ যেহেতু আছে ডাস দিয়ে শুরু হবেই, সাবজেক্ট হলো শি, এরপর কি নেগেটিভ দ্যাট মিনস নট শব্দটা এখানে ইউজ করতে হবে, নেগেটিভ যেহেতু আছে। ওকে, নেগেটিভ থাকলে নট ইউজটা, বা নাবোধক যে কোনো একটা শব্দ থাকবে, নো থাকতে পারে। ওকে, নেক্সট হলো কি এখানের মধ্যে রাইট, যেটা কাজ করছিল, আর যেহেতু ডাজ আছে এখানে এস বাই এস প্লাস হবে না, আর এ লেটার হলো কি এখানের মধ্যে অবজেক্ট। এই হলো ফার্স্ট পার্টটা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট দেখো, আজকে ক্লাসটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে তোমাদের, কারণ ক্লাসটা অনেকটা লম্বা ক্লাস হবে। আর টেন্সের ব্যাপারে যতটুক তোমাদের ক্লিয়ার করানো যায় সেই পরিমাণে আমরা এই ক্লাসের মধ্যে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? নেক্সট দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে আগেও বলেছি যে যেই কাজটা বর্তমানে চলছে, ঠিক আছে, কোনো কাজ বর্তমানে হচ্ছে বা চলছে এরূপ বোঝালে এর কালকে কি বলে বলা হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে বলা হয়, ঠিক আছে? এখন এটার মধ্যেও ফর্ম আছে সেরকম অ্যাসার্টিভ ফর্ম, নেগেটিভ ফর্ম। ওকে, অ্যাসার্টিভ ফর্মে দেখো, অ্যাসার্টিভ ফর্মের রুলস গুলো দেখে নাও। এগুলো কিন্তু একদম মুখস্থ রাখবে, কিভাবে ফরমেশন হবে, কোনটার পর কোনটা হবে। এই রুলস গুলো যদি মনে না থাকে কোনোভাবে ট্রান্সলেশন পারবে না। আমরা কিন্তু ক্লাসের মধ্যে প্রচুর পরিমাণে ট্রান্সলেশন করাবো, প্রচুর পরিমাণে এক্সারসাইজ করাবো তোমাদের দিয়ে। সেইগুলো কিন্তু যদি তোমরা টেন্সটা না জানো তাহলে কিন্তু করতে পারবে না। ওকে, তো দেখো এটার মধ্যে ফরম্যাটটা কি আছে, সাবজেক্ট, ইজ, এম, আর, অক্সিলারি ভার্ব, ঠিক আছে। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কি হয়, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্বগুলো কি থাকে, আইদার ইজ, এম, আর কি থাকবে, হ্যাভ, হ্যাজ, আর থাকবে হ্যাভ বিন, আর হলো হ্যাজ বিন। এই অক্সিলার
অক্সিলারি ভার্বগুলো কিন্তু প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ইউজ হয়। এই অক্ষরগুলো যদি, এই ভার্বগুলো যদি কোনো সেন্টেন্সে থাকবে, এটা একদম 100% এটা প্রেজেন্ট টেন্সের শব্দ হবেই। ঠিক আছে? প্রেজেন্ট টেন্সেরই সেই লাইনটা হবে। এটা মনে রাখবে। তাহলে এখানে ইজ এম আর আছে। এরপর এখানে কি আছে? V1, এরপর আইএনজি। আইএনজি মানে কি? যেকোনো কাজ কন্টিনিউ হলে আমরা কি বলি? যে মানে আইএনজি শব্দটা অ্যাকচুয়ালি ইউজ করি। দ্যাট মিনস ফাইটিং, ইটিং, ডান্সিং, সিঙ্গিং। দ্যাট মিনস কি এখন হচ্ছে জিনিসটা। আইএনজি শব্দটা ইউজ করা হয় শেষে। আর থাকছে কি অবজেক্টিভ। ওকে? তো অবজেক্ট থাকছে। তো এটা সেন্টেন্সটা দেখো, শি দ্যাট মিনস সাবজেক্ট, ইজ হলো এখান থেকে ইজ আসছে, আই থাকলে এম হতো, দে থাকলে আর হতো। ঠিক আছে? সাবজেক্টের উপরে ডিপেন্ড করে যে তার অক্সিলারি ভার্বটা কি হবে। এরপর কি হয়ে যাচ্ছে? রাইট যে শব্দটা আছে দ্যাট মিনস কি V1। ঠিক আছে? V1 V2 জানো তো? V1 V2 V3। ওকে? তো V1 টা হলো ফার্স্ট ফর্ম, V2 টা হলো সেকেন্ড ফর্ম ভার্বের, আর V3 টা হলো থার্ড ফর্ম। তো এখন কি আছে এখানে? রাইট। হ্যাঁ? তো এরকম প্রত্যেকটা জিনিসেরই কি থাকছে? ফর্ম থাকে। যেমন কামের থাকছে কাম, কেম, কাম এরকম বলে থাকে। তো প্রত্যেকে গো, ওয়েন, গন এইভাবে ৩ টা টার্ম কিন্তু প্রত্যেকটারই জিনিসের থাকে। একটা হলো ফার্স্টটা যেটা হচ্ছে সেটা হলো V1, সেকেন্ডটা যেটা সেটা হলো V2, আর থার্ডটা যেটা আছে সেটা V3। তো এখানের মধ্যে সবসময় ইউজ হবে কোনটা? V1 টা ইউজ হবে। ওকে? আর প্রেজেন্ট কন্টিনিউয়াস আর অ্যাসার্টিভ মানে দ্যাট মিনস প্রেজেন্ট পারফেক্ট এর ক্ষেত্রে, সরি প্রেজেন্ট ইনডিফিনিট এর ক্ষেত্রে। ওকে? নেক্সট দেখো। তো ভার্বের পর এখানে আইএনজি হয়ে গেল, আর অবজেক্ট যেটা আছে সেটা এ লেটার। এখন নেগেটিভ ফর্মে আমি যখন যাব তখন কিভাবে কনভার্ট হবে দেখে নাও। নেগেটিভ ফর্মে গেলে রুলস হলো সাবজেক্ট, দ্যাট মিনস সাবজেক্ট, ইজ এম আর হচ্ছে, ইজ হলো এখানে, এরপর নট শব্দটা লাগবে যেহেতু নেগেটিভ আছে, এরপর কি ভার্বের আইএনজি ফর্ম, ভার্বের আইএনজি ফর্ম দেন অবজেক্ট। বোঝা গেল? এখন যখন আমি ইন্টারোগেটিভ সেন্টেন্সে যাব সেম ভার্বটা যেটা আছে সেটা প্রথমে চলে আসবে, আর যেটা সাবজেক্ট থাকবে সেটা পরবর্তী সময়। দ্যাট মিনস কি এটা ইজ দিয়ে শুরু হয়েছিল, তার মানে ইজটা কোথায় এসছে? প্রথমে এসছে। ঠিক আছে? অক্সিলারি ভার্বটা প্রথম এসছে, এরপর শি দ্যাট মিনস সাবজেক্ট, এরপর রাইটিং তার মানে ভার্ব, ঠিক আছে, বা ক্রিয়া, আর এ লেটার হলো অবজেক্ট। এর ফরম্যাটটা তাহলে ইজ হলো, আর এখানে সাবজেক্ট হলো, V1 হলো, আইএনজি হলো, এন্ড অবজেক্ট হলো। বোঝা গেল? এখন ইন্ট্রোগেটিভ এন্ড নেগেটিভ রুল। ইন্ট্রোগেটিভ এর সাথে নেগেটিভ মানে এমন কিছু প্রশ্নবোধক শব্দ যেগুলোর মধ্যে নেগেটিভ সেন্সটা তোমার সামনে প্রকাশ করছে, এই ধরনের সেন্টেন্স থাকবে। তাহলে যেহেতু ইন্ট্রোগেটিভ থাকছে প্রথমে কি হবে? ইজ, এরপরে শি, এরপর কি হয়ে যাচ্ছে? শি হলো সাবজেক্ট, নট রাইটিং দ্যাট মিন্স নট লেগে যাবে এখানে। এই যে দেখো ইজ আছে, সাবজেক্ট আছে, নট আছে, এরপর কি আছে এখানে? V1 আইএনজি। এটা তো হবেই যেহেতু কন্টিনিউয়াস আছে, আইএনজি লাগবে লাগবে। যেকোনো সেন্টেন্সে যদি আইএনজি থাকে তাহলে একটা চোখ বন্ধ করে সেটাকে বুঝবে কি যে এটা কন্টিনিউয়াস ফর্মে আছে। ঠিক আছে? এখন কন্টিনিউয়াস ফর্মের অনেকগুলো পার্ট থাকে সেগুলো আমি বলবো পরে। আপাতত জিনিসটা জেনে রাখো যে কন্টিনিউয়াস ফর্মে হয়। এরপর কি হয়? এখানে এ লেটার। এ লেটার দ্যাট মিনস কি এখানে অবজেক্ট। বোঝা গেল? এই জিনিসটা হলো মেইন রুলস গুলো। এখন এগুলোর মধ্যে কিন্তু কিছু এক্সেপশন কেস থাকে। সেগুলোর ব্যাপারে কিন্তু জেনে রাখো। যখন কোনো সেন্টেন্সের মধ্যে এই অক্ষরগুলো থাকে যেমন ফিল, এরপর হেয়ার, ফেয়ার, সি, স্মেল, ডিজায়ার, লাভ, লাইক, লিভ, এই যে সেন্টেন্সগুলো নোট থেকে দেখে নিও। এগুলোর ক্ষেত্রে কি হয় দেখো, ইত্যাদি ভার্বগুলোর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না হয়ে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে যায়। তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট কোনটা? প্রথমটা। ঠিক আছে? বা প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট যেটা আছে আর কি। তো সিম্পল প্রেজেন্টের ফর্মুলাটা কি ছিল? সাবজেক্ট প্লাস ইজ, এম, আর যদি প্রয়োজন হয় প্লাস রিমেইনিং, সেটাই ফরম্যাটটা। তো এখানের মধ্যে কি হচ্ছে? আই সি এ বার্ড। ঠিক আছে? তার মানে এখানে আই হলো সাবজেক্ট, সি মানে হলো ভার্ব, আর এখানের মধ্যে হয়ে যাচ্ছে কি? অবজেক্ট। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, সে ফরম্যাটে হয়। ঠিক আছে? এখানে আমরা অক্সিলারি ভার্বের কথা বলছি, এখানে কাজের কথা বা ক্রিয়ার কথা এখানে বলছে। কিন্তু এই সিম্পল ফর্মটাই কি হয়ে যাচ্ছে? এখানে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিটটাকে ডিনোট করছে। সেটা কিন্তু এই ওয়ার্ডগুলো থাকলে, এই যে আমি বলেছি সি ওয়ার্ড, এই দেখো এখানে সি আছে, দ্যাট মিনস সি। এটা কিন্তু সিইং হবে না, আই সিইং এ বার্ড হবে না। সেটা কি হয়ে যাবে? আই সি এ বার্ড। বোঝা গেল? সেম পরেরটাও এক্সাম্পল আছে এখানের মধ্যে, ডু ইউ বিলিভ হিম, ডু ইউ বিলিভিং হিম হবে না, এটা বিলিভ হিম। বোঝা গেল? নেক্সট দেখো, বিশেষ অর্থ প্রকাশ করতে। এখন যদি কোনো কোনো অক্ষরের ক্ষেত্রে যদি কোনো
বিশেষভাবে অর্থ প্রকাশ করে, ঠিক আছে? বিশেষ অর্থ প্রকাশ করতে অনেক সময় উপরের যে ভার্বগুলো অনেক ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। মানে এই ভার্বগুলোকেও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা ব্যবহার করতে পারি। কিন্তু কোন মানে অর্থে আমরা ব্যবহার করতে পারি? যখন কোনো মতামত জানতে চাওয়া হয়, তখন কারোর থেকে যদি কারোর ওপিনিয়ন জানার আমি চেষ্টা করি, ঠিক আছে? তখন এই যে শব্দটা আছে দ্যাট মিনস থিংক, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয়। তাহলে যেমন একটা এক্সাম্পল দেখো, কি চিন্তা করছো? দ্যাট মিনস কি? হোয়াট আর ইউ থিংকিং? আমি বলেছিলাম এখানের মধ্যে যদি থিংক শব্দটা থাকে তাহলে হবে না। কিন্তু এখানের মধ্যে কি হয়ে যাচ্ছে? এই দেখো থিংক শব্দটা। ওকে? কিন্তু এখানের মধ্যে কি হয়ে যাচ্ছে? কারো অপিনিয়ন যখন জানার চেষ্টা করছি তখন এটাতে কি হয়ে যাবে? থিংকিং দ্যাট মিনস কি আইএনজি ফর্মটা এখানে ইউজ হবে। ওকে? নেক্সট, প্রতীক্ষা বোঝাতে, প্রতীক্ষা দ্যাট মিনস কি কারোর জন্য আমি মানে এই ওয়েট করছি, ঠিক আছে? তো ওই ধরনের সেন্টেন্স। তাহলে এখানের মধ্যে এক্সপেক্ট, তাহলে এক্সপেক্ট কন্টিনিউয়াস টেন্স এ ব্যবহৃত হয়। যেমন এখানে এক্সাম্পলটা দেখো, আমি তোমার আগমনের বা আগমন প্রতীক্ষা করিতেছি, ঠিক আছে? আই এম এক্সপেক্টিং ইওর অ্যারাইভেল। দ্যাট মিনস কি এই যে এক্সপেক্ট শব্দটার সাথে আইএনজি শব্দটা ইউজ হচ্ছে যখন আমি কারো ব্যাপারে কি করছি? প্রতীক্ষা করছি। এগুলো হলো কি এক্সেপশনাল কেস থাকে, তো এগুলোও কিন্তু মাথায় রাখতে হবে। আর টেন্সটা কিন্তু সিম্পল সেইভাবে পড়ে নিলে কিন্তু হবে না, এই ডিপ ডিপ জিনিসগুলো কিন্তু জানতে হবে। নেক্সট হলো কি নিকটবর্তী ভবিষ্যৎ বোঝাতে অনেক সময় কি হয়? কাম অ্যান্ড গো ভার্বের ক্ষেত্রে, বিশেষ করে কাম অ্যান্ড গো ভার্বের ক্ষেত্রে ভবিষ্যৎকালে পরিবর্তে কন্টিনিউয়াস টেন্স হয়। ঠিক আছে? তো সেটা কি হয়ে যায়? কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা হয়ে থাকে। যেমন তুমি কি আজ আসবে? বোঝা গেল? তাহলে আর ইউ কামিং টুডে? বোঝা গেল? আর ইউ কামিং টুডে? এটার মধ্যে ভালো করে একটু লক্ষ্য করো। এটা কিন্তু ভবিষ্যতের শব্দ। তুমি কি আজকে আসবে? তার মানে এটা পরবর্তী সময়ে ঘটনাটা ঘটবে। ঠিক আছে? কিন্তু এই যে ভবিষ্যতের শব্দটাকে আমি কি দিয়ে ইউজ করেছি? আর। দ্যাট মিনস কি আর মানে কি? এটা প্রেজেন্ট এর শব্দ। ঠিক আছে? তো কখনো, কখনো এই সেন্টেন্স গুলোকে কিভাবে বলা হয়? মানে ফিউচারে থাকা সত্ত্বেও তাকে আমরা প্রেজেন্টে কনভার্ট করে নিতে হয় সেন্টেন্সটাকে কমপ্লিট করার জন্য। তো এখানে আর ইউ কামিং টুডে? ওকে? নেক্সট, আগামীকাল আমি আগামীকাল কলকাতা যাবো। দ্যাট মিনস কি এখনো যাইনি কিন্তু পরবর্তী সময়ে যাবো। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কি হয়ে যাবে? আই এম গোইং টু কলকাতা টুমরো। এই সেন্টেন্সটা কিন্তু 100% কারেক্ট। ঠিক আছে? তো এইগুলো সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো ইউজ করা হয়। আর এই জিনিসটার ক্ষেত্রে হলো কি কিভাবে তোমরা বুঝবে? সেটা হলো কি এই যে অক্ষরটা দিয়ে নিকটবর্তী মানে খুব কাছাকাছি। হ্যাঁ? এটা কিন্তু লং টাইমের একটা ডিসট্যান্স থাকে না ফিউচারের সাথে এখনের শব্দটা। তো নিকটবর্তী ভবিষ্যৎ যদি হয়ে থাকে তাহলে এই জিনিসগুলো তুমি ইউজ করতে পারো। ক্লিয়ার? নেক্সট দেখো, প্রেজেন্ট পারফেক্টে যাই। প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কি হলো? কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল বর্তমানেও আছে। এরূপ বুঝালে এর কালকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলা হয়। কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে আরকি। কিন্তু তার যে রেজাল্টটা আছে সেটা এখনো পর্যন্ত চলছে। বোঝা গেল? তো এই ধরনের সেন্টেন্স হলে আমরা এমন অনেক ধরনের কাজ থাকে যেগুলো কি হয়ে থাকে অতীতে তোমার হয়ে মানে এইমাত্র যা শেষ হয়েছে কিন্তু সেগুলোর রেজাল্ট গুলো কিন্তু কন্টিনিউয়াসলি চলতে থাকছে। আমরা দেখে নিই কিছু, কিছু এক্সাম্পল এখানে দেখলে আমরা মোটামুটি বুঝতে পারবো। তো সিমিলার ভাবে আমরা বিভিন্ন ফর্মের মধ্যে যাচ্ছি। অ্যাসার্টিভ ফর্মের মধ্যে এটা ফর্মুলাটা কি হবে? সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ, ঠিক আছে? V3 যেটা ভার্বের থার্ড ফর্ম এন্ড প্লাস অবজেক্ট। ওকে? তাহলে এই ক্ষেত্রে কি হয়ে যাবে? সাবজেক্ট তো বুঝাই গেল, যার ব্যাপারে কথা বলছি। ঠিক আছে? এরপরে হ্যাজ বা হ্যাভ মনে রাখবে এটা প্রেজেন্ট পারফেক্ট। পারফেক্ট যখন শব্দটা থাকবে তখনই কিন্তু এটা কি হয়ে যাবে? এটা পারফেক্টে যখন থাকবে তখন এটার মধ্যে হ্যাভ বা হ্যাজ শব্দটা ইউজ হবে। পারফেক্ট ছাড়া কিন্তু এখানের মধ্যে ইজ, এম, আর এগুলো ইউজ হয়। পারফেক্ট যখন থাকবে প্রেজেন্ট পারফেক্টও হতে পারে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও হতে পারে। পারফেক্ট শব্দটা ইউজ থাকলেই তখন কি হবে এখানের মধ্যে? হ্যাভ বা হ্যাজ শব্দটা ইউজ হবে, নাহলে কিন্তু হবে না। ওকে? তাহলে হ্যাভ বা হ্যাজ এই জিনিসটা হচ্ছে, তার মানে হ্যাজ এখানে বসে গেল। হ্যাজ কি কারণে হলো? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের কারণে হলো হ্যাজ। এরপর এখানে হলো কি ভি থ্রি মানে কি? যে রাইটের যে ফর্মটা, রাইট, রোট, রিটেন, এই যে রিটেন ফর্মটা, এই রিটেন ফর্মটা এখানে বসছে। আমি যেটা আগে বলেছিলাম থার্ড ফর্ম এ লেটার। বোঝা গেল? তো সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস হ্যাজ প্লাস ভার্বের
থার্ড ফর্ম প্লাস অবজেক্ট, এটা হলো কি অ্যাসার্টিভ ফর্ম। সিমিলারলি আমি নেগেটিভ ফর্মও সেটা আসতে পারে। নেগেটিভ ফর্মে সেন্টেন্স যদি থাকে, কখনো কখনো কিন্তু কনভার্ট করতে দেয় নেগেটিভে, হ্যাঁ, ব্র্যাকেটের মধ্যে কিন্তু ইনস্ট্রাকশন মেনে কনভার্ট করার জন্য বলে থাকে, ঠিক আছে। তো ওই ক্ষেত্রে কি হয়ে যাবে, আমরা এই সেন্টেন্স গুলোকে কনভার্ট করতে হবে। আচ্ছা দেখো এটা রুলসটা দেখো, সাবজেক্ট হ্যাজ আর হ্যাভ আর নটটা ইউজ হবে, ভি3 হবে, অবজেক্ট হবে। ওকে, তাহলে এখানের মধ্যে শি দ্যাট মিন্স সাবজেক্ট, হ্যাজ লাগবে, নট লাগবে যেহেতু নেগেটিভ আছে, রিটেন আছে এখানের মধ্যে, রিটেন দ্যাট মিন্স কি ভি3 এন্ড অবজেক্ট, বোঝা গেল। এরপর ইন্টারোগেটিভ দ্যাট মিন্স কি কোশ্চেন মার্ক, কোশ্চেন টাইপ সেন্টেন্স, তাহলে কোশ্চেন টাইপের ক্ষেত্রে আমি আগেও বলেছি, তাহলে কোশ্চেন টাইপের ক্ষেত্রে সেটা কি হয়ে যাবে, হ্যাজ, এই যে হ্যাজ, বোঝা গেল, এই যে হ্যাজ দ্যাট মিন্স এখানে কি আসবে, শি, এখানে আসবে হ্যাজ, এখানে আসবে শি। এরপর কি আছে এখানে ভার্বের ফর্ম, তার মানে কি এখানে রিটেন, এরপর অবজেক্ট কি আছে, এ লেটার, বোঝা গেল কথাটা, এ লেটার, নেগেটিভ ফর্ম যেহেতু নেই এখানে নট কিন্তু বসবে না, বোঝা গেল। নেক্সট দেখো, এখন ইন্টারোগেটিভ নেগেটিভ রুলস, ইন্টারোগেটিভ নেগেটিভ রুলস এর ক্ষেত্রে সেমই হবে, কিন্তু এখানের মধ্যে কি বসে যাবে, একটা জাস্ট নট বসে যাবে। তাহলে এখানের মধ্যে হ্যাজ আছে দ্যাট মিন্স ভার্ব, অক্সিলারি ভার্ব, শি হলো সাবজেক্ট, নট শব্দটা এখানে বসবেই যেহেতু নেগেটিভ আছে, রিটেন দ্যাট মিন্স ভার্বের থার্ড ফর্ম, আর এটা হলো কি অবজেক্ট, বোঝা গেল। এই হলো রুলসটা। ওকে, এবার দেখো নেক্সট, এটার মধ্যে কিছু কিছু এক্সেপশন কেস আছে, যেমন এটার দেখো অতীতে কোনো ঘটনা এখনো চলছে এরূপ বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেটা তো আমি বলেছি আগে তোমাকে। তো এক্সাম্পল এখানে আছে, সেসব সময় পরীক্ষা প্রথম হয়ে এসছে, সে সব সময় পরীক্ষা প্রথম হয়ে এসছে, দ্যাট মিন্স কি হি হ্যাজ অলওয়েজ, দেখো হি হ্যাজ অলওয়েজ কাম ফার্স্ট ইন দ্য ক্লাস, বোঝা গেল। তো সে সব সময় কি হয়ে আসছে, ক্লাসের মধ্যে প্রথম হয়ে আসছে। তো এখানে কি বলেছে, অতীতে কোনো ঘটনা এখনো চলছে, এখনো কিন্তু জিনিসটা কন্টিনিউ চলছে, তো সে আগে থেকেও প্রথম হচ্ছে, এখনো কিন্তু প্রথম হয়ে যাচ্ছে। তো ওই সেন্টেন্স গুলোর ক্ষেত্রে কি হয়ে যাবে, এটা পারফেক্টে থাকবে। নেক্সট, আমি তাকে ৫ বছর ধরে চিনি, তাহলে এটা আমি আগে থেকেও চিনতাম, এখনো চিনি, মানে ৫ বছর আগেও চিনতাম, এখনো কিন্তু তাকে চিনতে পারি, তাহলে সেন্সটা হবে আই হ্যাভ, দেখো হি থার্ড পারসনের ক্ষেত্রে হ্যাজ, আই এর পরে কি হচ্ছে এখানে হ্যাভ, এরপর নোন, ঠিক আছে, মানে এখানে কি ফর্ম, ভি3 ফর্ম, ঠিক আছে। এরপর কি হয়ে যাচ্ছে, হিম ফর 5 ইয়ার্স, বোঝা গেল কথাটা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট দেখো, কোন সেন্টেন্সে জাস্ট, জাস্ট নাও, অলরেডি, এভার, নেভার, সো ফার ইত্যাদি অ্যাডভার্ব থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, বোঝা গেল। এই সেন্টেন্স গুলো যদি থাকে তাহলে এটা কি হয়ে যাবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। কি আছে এখানে এক্সাম্পল, সে সবেমাত্র এখানে এসছে, দ্যাট মিন্স কি সে এখন মাত্র এখানে এসছে, তাহলে এখানে হবে কি হি জাস্ট, হি হ্যাজ জাস্ট, সরি হি হ্যাজ জাস্ট কাম হেয়ার। এখন কামটা হলো কি, অনেকে ভাবতে পারো এটা হলো কি ভি এর ফার্স্ট ফর্ম, কামের ক্ষেত্রে কি হয়ে যায়, কাম, এরপর হয় কেম, এরপর থার্ড ফর্মে কি হয়ে যায়, কাম। ওকে, এই যে কামটা আছে এটা কিন্তু ভি3 ফর্ম। ওকে, তাহলে এখানে ভি3 ফর্ম আর হেয়ার। সিমিলারলি সে কখনো মুম্বাই যায়নি, তাহলে সেই সেন্টেন্সটা কি হবে, হি সাবজেক্ট, হ্যাজ, হ্যাজ হয়ে গেল, ঠিক আছে। নেভার যায়নি, না বোধক কিন্তু নেগেটিভ টাইপ অফ সেন্টেন্স, তাহলে নেভার, এরপর গন, গো এন্ড গন, এই গন হলো ভি3, এরপর কি হলো টু মুম্বাই, তার মানে অবজেক্ট, বোঝা গেল। এই হলো রুলসে মেনটেন করে কিন্তু সেন্টেন্স গুলো হবে, রুলসের বাইরে কিন্তু কোনো সেন্টেন্স যাবে না, মনে রাখবে। রুলসের বাইরে যদি একটা সেন্টেন্সও লিখে দাও তাহলে কিন্তু তোমাদের এই নাম্বারটা গেল, মনে রেখো। নেক্সট, অনেক ক্ষেত্রে বাংলায় প্রেজেন্ট পারফেক্ট টেন্স বুঝালেও ইংরেজিতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে থাকে। কারণ কোনো কোনো ক্ষেত্রে, যেমন সূর্য উঠছে, তো দ্য সান ইজ আপ, ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বুঝালেও এটা কি হয়ে থাকবে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়ে যাবে। এটা তুমি বলতে পারো কি এটা সাইন্টিফিক ট্রুথের টাইপেও সেন্টেন্সটা হচ্ছে, তো যার জন্য এটা হবে, এটা সেন্টেন্স গুলো পড়লেই তোমরা বুঝতে পারবে। সেদিন চলে গেছে, ঠিক আছে, সেদিন চলে গেছে, দ্যাট মিন্স দোজ ডেজ আর গন, ঠিক আছে, এটা কিন্তু শেষ, এবং এইগুলো কিন্তু অনেকটাই মোটামুটি চিরন্তন সত্যর কথার মধ্যে এইগুলো জিনিস পড়ে, ঠিক আছে। তাহলে দোজ আর ডেজ আর গন, বোঝা গেল কথাটা।
তাহলে এটা কি এর মধ্যে পড়বে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে হয়ে যাবে। ওকে, নেক্সট দেখো। নেক্সট হলো আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে কি আছে? দিস টেন্স শোজ দ্য অ্যাকশন হুইচ স্টার্টেড ইন দ্য পাস্ট অ্যান্ড ইজ স্টিল কন্টিনিউ। মানে এমন একটা কোনো একটা কাজ যেটা অতীতে শুরু হয়েছিল কিন্তু বর্তমানে এটা কি হচ্ছে? চলছে, এমন ধরনের কাজ। তাহলে কোনো কাজ পূর্বে আরম্ভ হয়ে এখনো চলছে, এই ধরনের বুঝালে, ঠিক আছে, এর কালকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে বলা হয়। ঠিক আছে, আগের ক্ষেত্রে পারফেক্টের ক্ষেত্রে দুইটা কাজ হয়েছিল, কিন্তু এটার ক্ষেত্রে কি হবে? একটা কাজ আগে শুরু হয়েছে এবং এখনো কি হচ্ছে? সেটা কন্টিনিউ চলছে। তো এটার অ্যাসার্টিভ ফর্মটা যেটা আছে সেই ফর্মটা আমরা দেখে নিই। দেখো, অ্যাসার্টিভ ফর্মের ক্ষেত্রে হচ্ছে কি সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস বিন। পারফেক্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে বিন লাগে। বিন শব্দটা মনে রাখবে, বিন যদি থাকে পারফেক্ট কন্টিনিউয়াস হবেই হবে। আর হ্যাভ বা হ্যাজ থাকলে এটা কি? প্রেজেন্ট। তার মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের। ওকে, যদি কোনোটার মধ্যে হ্যাভ বা হ্যাজ থাকে প্রেজেন্ট হবে, বিন থাকলে এটা পারফেক্ট কন্টিনিউয়াস হবে। আচ্ছা গেল। এটা রুলসটা হলো সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এখন দেখানো সিমিলারলি মিলিয়ে সি মানে সাবজেক্ট, হ্যাজ হয়ে গেল এখান থেকে হ্যাজ, বিন শব্দটা লাগাতে হবে, রাইট শব্দটা মেইন ভার্ব এর আইএনজি ফর্ম লাগাচ্ছি, আর এখানে হয়ে গেল কি? অবজেক্ট। এটা হলো অ্যাডজেক্টিভ ফর্ম। নেক্সট হলো কি? আচ্ছা, শি হ্যাজ বিন রাইটিং এ লেটার। ঠিক আছে, তার মানে সিমিলারলি এখানে বোঝা যাচ্ছে কি যে আগে থেকে লেটারটা লিখছে। নেক্সট, নেগেটিভ যদি সেন্টেন্সটা হয় তাহলে কি হবে? সাবজেক্ট, আর এখানে হচ্ছে কি হ্যাজ বা হ্যাভ প্লাস নট, নট বিন, এরপর হয়ে যাচ্ছে ভি ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে সেখানে আমাদের সি হয়ে গেল এখানে, হ্যাজ হলো হ্যাজ, এরপর কি লাগবে? নট, এরপর লাগবে হলো কি? বিন, এরপর রাইটিং এ লেটার। সেম টু সেম, শুধু জাস্ট এখানের মধ্যে নেগেটিভ হলে নটটা লেগে যাবে। ইন্টিগ্রেটিভ রুলস এর ক্ষেত্রে সেই এখানের মধ্যে হ্যাজ আছে, সেটা কি হয়ে যাবে? প্রথমে চলে আসলো হ্যাজ, এরপর কি থাকবে? সাবজেক্ট, দ্যাট মিন্স কি সাবজেক্ট এখানে সি, এরপর বিন আছে, বিন লেগে যাবে, রাইট ভার্বের আইএনজি ফর্ম এ লেটার দিয়ে কোয়েশ্চেন মার্ক। ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে সবসময় কিন্তু কি থাকবে? কোয়েশ্চেন মার্ক থাকবে। এরপর কি আছে এখানের মধ্যে দেখো, ইন্টিগ্রেটিভ, এখানে একটা স্ল্যাশ হবে, ইন্টিগ্রেটিভ নেগেটিভ রুল। বোঝা গেল? তো ওইটার ক্ষেত্রে কি হয়ে যাবে? হ্যাজ, হ্যাভ প্লাস সি প্লাস নট প্লাস বিন প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি অবজেক্ট। সিমিলার একদম, হ্যাজ দিয়ে শুরু হবে, সাবজেক্ট থাকবে, নট থাকতে হবে, আগেরটাত নট থাকবে না, পরেরটাত নট থাকবে। সিমিলারলি এগুলোর মধ্যে কিন্তু দেখে নিও, প্রথমটাত নট নেই, সেকেন্ডটাত নট আছে নেগেটিভ, থার্ডের মধ্যে নট নেই, ফোর্থের মধ্যে কি এসে যাবে? আবার নট এসে যাবে। ওকে, এরপর কি হয়ে গেল? এখানে বিন আসবে, এরপর রাইটিং মানে ভার্বের আইএনজি ফর্ম, দেন লেটার। ওকে, এ লেটার দ্যাট মিন্স কি? অবজেক্ট। বোঝা গেল? এখন এটার ক্ষেত্রে নোট কিছু আছে কি, যে কিছু সময় ব্যাপী মানে পিরিয়ড অফ টাইম বোঝালে ফর এবং অতীতে কোনো নির্দিষ্ট সময় মানে পয়েন্ট অফ টাইম বোঝালে সিন্স হবে। আমরা কখনো কখনো কি ফর এবং সিন্সের ইউজ করে থাকি। ফর কখন হয়? যখন অতীতে, এখানে কি বলো কি? কিছু সময় ব্যাপী মানে পিরিয়ড অফ টাইম, একটা নির্দিষ্ট সময়ের সময়কাল যদি বোঝায়। আর অতীতে কোনো একটা নির্দিষ্ট একটা পয়েন্ট অফ টাইম মানে একটা ছোট্ট একটা সময়ের পার্টকে বোঝায়, তখন এখানে কি হয়ে যাবে? সিন্স শব্দটা ইউজ হবে। বোঝা গেল? তাহলে এখানে দেখো, সে ২ ঘন্টা যাবৎ পড়িতেছে। তার মানে হি হ্যাজ বিন রিডিং ফর 2 আওয়ার্স। এখন দেখো, হি সাবজেক্ট, হ্যাজ বিন রিডিং ফর, বোঝা গেল? 2 আওয়ার্স মানে কি? ২ ঘন্টা ধরে পড়ছে, মানে ওর যে সময়টা আছে সময়টা কি অনেক লম্বা। ঠিক আছে? লং টাইম। আর এখানের মধ্যে দেখো, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। ঠিক আছে? তো এখন এখানের মধ্যে কি হয়ে যাচ্ছে? সিন্স মর্নিং, দ্যাট মিন্স কি এখানে ছোট্ট একটা সময়ের কথা এখানে বলছে, মানে মর্নিং। হ্যাঁ, মর্নিং শব্দটা এখানে কতটুক শব্দ বা কতটুক ডিউরেশন সেটা বোঝা যাচ্ছে না কিন্তু মর্নিং শব্দটার মাধ্যমে। মর্নিং মানে সকাল। হ্যাঁ? তো এই যে পয়েন্ট অফ টাইম যদি বলে, তাহলে এরকম পয়েন্ট অফ টাইমকে যদি আমি ইন্ডিকেট করে থাকে তাহলে এখানে কি হবে? সিন্স শব্দটা ইউজ হবে। ওকে? ক্লারিফাই রাখো জিনিসগুলো। এখন চলে যাচ্ছি পাস্ট টেন্সের মধ্যে। পাস্ট টেন্সে কি আছে? সিমিলার প্রেজেন্ট টেন্সের মতো। প্রথমত জেনে নেই যে পাস্ট টেন্স, পাস্ট টেন্সের পার্ট কয়টা ছিল? সিম্পল পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে? এখন দেখো সিম্পল পাস্ট, সিম্পল পাস্টের ক্ষেত্রে কোনো কাজ অতীতকালে শেষ হয়েছিল এবং
তার ফল এখনো বর্তমান নেই বুঝালে কালকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলে ধরা হয়। ঠিক আছে? তো এটার যে এক্সাম্পল গুলো আছে সেগুলো দেওয়া আছে, দেখে নিই এখানে। দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট, বোঝা গেল? তাহলে শি রোট এ লেটার। এখন এই যে মানে সেন্টেন্সটা আছে সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিট, একটা জিনিস মনে রাখো, ঠিক আছে? পাস্ট ইনডিফিনিট, ওকে। এখন এই যে জিনিসটা আছে এটা হলো কি, যে আমরা যে প্রেজেন্ট বা সিম্পল প্রেজেন্টটা ছিল সেম সিম্পল প্রেজেন্টের মতোই কিন্তু এটা হবে। এটার মধ্যে কোনো ধরনের কোনো চেঞ্জেস নাই। ঠিক আছে? সিম্পল প্রেজেন্টের যে পার্টটা ছিল সেই পার্টটাই হবে। জাস্ট এটার মধ্যে চেঞ্জেস কি থাকবে, অক্সিলারি ভার্ব যেটা আছে, অক্সিলারি ভার্বটা যেটা আছে সেটার ক্ষেত্রে সেখানে ছিল ইজ এম আর, এখানে ইজ আর এম এই জিনিসগুলো বসে না। ইজ আর এম এর বদলে বসে হলো ওয়াজ। ঠিক আছে? হ্যান্ডরাইটিং গুলো একটু বাজে, একটু বুঝে নিও তোমরা। ঠিক আছে? নেক্সট হলো কি, আর যেটা আছে আর এর ক্ষেত্রে কি হয়ে যাবে, এটা ওয়ের কনভার্ট হয়ে পাস্টে। বোঝা গেল? হ্যাভ আর হ্যাজ এই শব্দগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু হ্যাডে কনভার্ট হবে। বোঝা গেল? পাস্ট টেন্সের ক্ষেত্রে যেহেতু সিম্পল আছে কোনটা ইউজ হবে, এই দুইটা পাস্ট, তাহলে এখানের মধ্যে ওয়াজ বা ওয়ের ইউজ হতে পারে। বোঝা গেল? তাহলে এখানের মধ্যে আমি সিম্পল পাস্টের ক্ষেত্রে রুলটা কি হলো, সাবজেক্ট প্লাস ভি টু, দ্যাট মিনস কি ভার্বের যে ফর্মটা আছে সেটা, ভার্বের ফর্মটা কি কি হতে পারে সিম্পলের মধ্যে, ওয়াজ বা ওয়ের হতে পারে, ওয়াজ বা ওয়ের আর প্লাস অবজেক্ট। তাহলে শি, বোঝা গেল? এখন এখানের মধ্যে এই ক্রিয়া ভি টু, সরি এটা ভি টু, আর এখানের মধ্যে অক্সিলারি ভার্বের কথা আমি বলছিলাম, সরি এটা একটা মিস্টেক হয়ে গেছে। এখানে অক্সিলারি ভার্বের ক্ষেত্রে এই জিনিসগুলো ইউজ হবে। আর ভি টুটা তো বুঝতেই পারলে যে যে কোনো ধরনের ক্রিয়া বা কাজকে বোঝায়, তো কাজের সেকেন্ড ফর্মটা বসবে এখানে। তাহলে শি হয়ে যাবে এখানে, রোড মানে কাজের সেকেন্ড ফর্ম, ভার্বের সেকেন্ড ফর্ম, এ লেটার হলো কি অবজেক্ট। বোঝা গেল? এখন কথা হলো কি, যদি আমি এই সিম্পল পাস্টের একদম সিম্পল ওয়ার্ডটা মানে এই জিনিসগুলো ইউজ করে যদি আমি একটা সেন্টেন্স বোঝাতে যাই তাহলে কি ধরনের সেন্টেন্স থাকতে পারে, যেমন দা বয় ওয়াজ ইল। বোঝা গেল? তাহলে দা বয় হয়ে গেল সাবজেক্ট, ওয়াজ হয়ে গেল অক্সিলারি ভার্ব, আর ইলটা হলো কিটা অবজেক্ট। ঠিক আছে? তো সিম্পল পাস্টের ক্ষেত্রে এই ধরনের সেন্টেন্স হয়, আবার এটাও কি হয়ে যাবে সিম্পল পাস্টের মধ্যেই পড়বে। আশা করি ক্লিয়ার হয়েছে তোমাদের। নেগেটিভের ক্ষেত্রে কি হয়ে যাবে, সেখানে জাস্ট নট শব্দটা ইউজ হবে। তাহলে সেই শব্দটার ক্ষেত্রে কি হয়ে যাবে, সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস ভি ওয়ান প্লাস, এটার ক্ষেত্রে কিন্তু দেখো নেগেটিভের ক্ষেত্রে ভি ওয়ান প্লাস অবজেক্ট। ঠিক আছে? ভালো করে বুঝে নিও কিন্তু। এখন এটার মধ্যে যখন আমি সিম্পল ফর্মে ইউজ করব মানে অ্যাজার্টিভ ফর্মে ইউজ করবে তখন ভি টু ইউজ হবে, কিন্তু যখন এটাকে নেগেটিভ কনভার্ট করে নেব তখন কিন্তু এটা কি হয়ে কনভার্ট হয়ে যাবে, ভি ওয়ানে কনভার্ট হয়ে যাবে। তাহলে সেন্টেন্সটা কি হবে, শি দ্যাট মিন্স কি শি ডিড নট, ওকে বোঝা গেল? ডিড নট এখানে আছে রুলসে। এরপর হলো কি এখানে ভি ওয়ান দ্যাট মিন্স কি রাইট। ঠিক আছে? যদি ভি টু হতো তাহলে কি হতো, রোটই হতো, কিন্তু রোট এখানে হবে না নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। আর এ লেটার হলো কি অবজেক্ট। বোঝা গেল? নেক্সট দেখো এখানের মধ্যে ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ডিড আছে প্লাস সাবজেক্ট আছে, এরপর ভি ওয়ান আছে অবজেক্ট আছে। তার মানে ইন্টারোগেটিভের ক্ষেত্রে কি হয়ে যাবে, এটা ভি ওয়ান পার্টটা হবে, তাহলে ডিড লেগে যাবে, এরপর সি হলো সাবজেক্ট, এরপর কি হয়ে যাবে রাইট মানে ভার্বের ওয়ান ফর্ম ফার্স্ট ফর্ম, আর এ লেটার হলো কি অবজেক্ট। ঠিক আছে? একদম অ্যাকর্ডিং টু রুলস কিন্তু সেন্টেন্স গুলো ক্রিয়েট হয়। ঠিক আছে? নেক্সট দেখো ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স, তার মানে কি প্রথম সিম্পল যেটা অ্যাজার্টিভ ফর্ম এটার ক্ষেত্রেই খালি ভি টুটা ইউজ হবে। ঠিক আছে? বাকি যে কোনো পার্টে তুমি কনভার্ট করো এটা কিন্তু সবগুলো ভি ওয়ানে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে? হোক এটা কি এর পাস্টের সেন্টেন্স। আচ্ছা,
তাহলে এটা সেন্টেন্সটা কি হলো, ডিড হয়ে গেল, ডিড, এরপর সাবজেক্ট, সাবজেক্ট দ্যাট মিন্স কি ডিড শি, এরপর কি লেগে যাবে এখানে, ন লেগে যাবে, নট লেগে যাবে, তাহলে নট হলো, রাইট মানে ভি ওয়ান এ লেটার। বোঝা গেল ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স, না বোধক শব্দ এটা হচ্ছে এবং কোয়েশ্চেন মার্কের সহিত হচ্ছে। ঠিক আছে, এই হলো সিম্পল পাস্ট। এখন পাস্ট কন্টিনিউয়াস টেন্সের দিকে চলে যাচ্ছি। দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কি হয়, কোনো কাজ অতীতে হয়েছিল বা হচ্ছিল বা চলছিল এরূপ বোঝালে এর কালকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে বলা হয়। কোনো একটা কাজ যদি অতীতে হচ্ছিল বোঝায় তখন সেটা কি কনভার্ট হয়, সেটাকে ধরা হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স। ওকে, এক্সাম্পল, আই ওয়াজ ড্রাইভিং এ কার, আমি সেই সময় কি করছিলাম, গাড়ি চালাচ্ছিলাম। এটা কিন্তু অতীতের ঘটনা, একটা আগে হয়েছে, ঘটনাটা আগেই হয়ে গেছে, বাট সেটা সেই সময় যখন কথা বলছে সেই সময় সে কি কাজ করছিল, ড্রাইভ করছিল। আমি তোমাদের আগেও বলেছি কন্টিনিউয়াস হলে আইএনজি থাকবেই, যেহেতু এটা কন্টিনিউয়াস এখানে কি হবে, প্লাস আইএনজি থাকবেই। ওকে, তাহলে এটা কি হয়ে গেল, ওয়াজ বা ওয়ের। ঠিক আছে, মনে করো ওয়ের কখন হয়, ধরো দে, দে থাকলে দে ওয়ের, হ্যাঁ, প্লেয়িং ফুটবল। ওকে, ফুটবল ওই ক্ষেত্রে হবে। তাহলে এখানে ক্ষেত্রে কি হয়ে যাবে, ওয়াজ বা ওয়ের যে কোনো একটা লাগবে, অ্যাকর্ডিং টু সাবজেক্ট সেটা ইউজ হবে, এরপর আইএনজি ফর্ম ভার্বের, ভার্বের আইএনজি ফর্ম। তাহলে ড্রাইভ হলো এটা মেইন ভার্ব, এর আইএনজি ফর্ম। বোঝা গেল? দেখো নেক্সট, এখন যদি আমি অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে যাই, অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হয়ে যাবে, সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ের প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তো সেটার ক্ষেত্রে কি হবে, শি হলো সাবজেক্ট, ওয়াজ লেগে যাবে থার্ড পার্সন যেহেতু আছে, এরপর ভি ওয়ান তার মানে রাইটের, রাইট হলো মেইন ভার্বটা, ভি ওয়ান এর আইএনজি ফর্ম মানে রাইটিং, এর লেটার হলো কি অবজেক্ট। বোঝা গেল? নেক্সট, নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হয়ে যাবে, সেটা সাবজেক্ট হবে, ওয়াজ বা ওয়ের হবে, এরপর নট লাগবে যেহেতু নেগেটিভ আছে, এরপর ভার্বের যে আইএনজি আছে সেটা লাগবে। হ্যাঁ, রুলস গুলো একটু ভুল হয়েছে, এগুলো কারেক্ট করে নিও এটার মধ্যে। ভার্বের আইএনজি ফর্ম হবে, দেন অবজেক্ট হবে। বোঝা গেল? তাহলে সেম সিমিলারলি এটা কি হচ্ছে, এখানের মধ্যে সেন্টেন্সটা ক্রিয়েট হচ্ছে। বোঝা গেল? নেক্সট দেখো, ইন্টারোগেটিভ এর ক্ষেত্রেও ওয়াজ বা ওয়ের আছে, সাবজেক্ট আছে, আইএনজি আছে, অবজেক্ট আছে। বোঝা গেল? তো ওয়াজ বা ওয়ের অ্যাকর্ডিং টু সাবজেক্ট হবে, শি আছে তার জন্য এখানে ওয়াজ হয়েছে, তাহলে ওয়াজ শি, এরপর কি হয়ে গেল, রাইটিং। এগুলো তোমরা কিন্তু বুঝতে পারবে এখন। হ্যাঁ, মোটামুটি কিন্তু আগে যেগুলো মানে যে টাইপে বুঝিয়েছে সিমিলারলি এই জিনিসগুলো হয়। শুধু তোমাদের মাথায় রাখতে হবে কি যে রুলস গুলো কি, এবং রুলস গুলো দেখে যেটা যে সেন্টেন্সটা যে রুলসে পড়ছে সেই রুলসে তোমাকে এটার মধ্যে কি করতে হবে, মানে ফেলতে হবে। ঠিক আছে? রুলস যদি ইন্ডিকেট করা তুমি জেনে নাও একবার, তাহলে কিন্তু তোমার টেন্সের ক্ষেত্রে বা সেন্টেন্স ক্রিয়েট করার ক্ষেত্রে তুমি মানে মনে করো যে 90% কভার আপ হয়ে গেছে। তুমি সেন্টেন্স ক্রিয়েট করে করে নিতে পারবে যেকোনো ধরনের। বুঝা গেল? এরপর দেখো, ইন্টারোগেটিভ এন্ড নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ওয়াজ বা ওয়ের সিমিলার হবে, শুধু জাস্ট এখানে কি বসবে, নট একটা শব্দ বসা যাবে। আর বাকি যেগুলো আছে সেগুলো সিমিলারলি থাকবে। দেখো নেক্সট, এক্সেপশন গুলো দেখে নি। দেখো এই এক্সেপশন গুলো কিন্তু একদম মাস্ট বি মাথায় থাকতে হবে। হ্যাঁ, কোনটার কোনটা এক্সেপশন বলা হচ্ছে। অতীতকালে দুটি কাজ একই সাথে সম্পন্ন হচ্ছিল বুঝালে দুটির পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। বোঝা গেল? অতীতকালে কোনো দুইটা কাজ সম্পন্ন হচ্ছিল বুঝালে, মানে কোনো দুইটা কাজ অতীতকালে হচ্ছিল, একসাথে হচ্ছিল, তখন দুটোটার ক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ঠিক আছে? যেমন তিনি যখন ঘুমাচ্ছিলেন আমি তখন বই পড়ছিলাম। বোঝা গেল? তার মানে সে ঘুমাচ্ছিল তখন এবং আমি তখন বই পড়ছিলাম। আমিও কিন্তু কাজ করছি। মানে রিডিং, আর ঘুমাচ্ছে মানে স্লিপিং। তাহলে দেখো এখানে I যেহেতু পাস্ট টেন্স আছে, ওয়াজ, এরপর রিডিং। ঠিক আছে? I was reading, সরি। তো এখানের মধ্যে কি হয়ে যাবে, কোন কাজটা? I was reading মানে আমার কথা এখানে বলা হচ্ছে। তাহলে আমি তখন কি করছিলাম, বই পড়ছিলাম। দ্যাট মিনস I was reading a book when, ঠিক আছে? এটা হলো কি, এমন একটা শব্দ যেটা এই দুইটা শব্দকে কি করাচ্ছে, জোড়া লাগাচ্ছে। ঠিক আছে? when হি ওয়াজ স্লিপিং, দেখো এখানের মধ্যে কি হয়ে যাচ্ছে, এটা আইএনজি ফর্মে হয়ে যাচ্ছে, এটাও কি হয়ে যাচ্ছে, আইএনজি ফর্মে হয়ে যাচ্ছে। তোমরা কিন্তু কখনো কিন্তু এটা নিয়ে কনফিউজ হও না যে মানে পাস্ট সেন্টেন্সের ক্ষেত্রে একটা তোমার কি এর মধ্যে হয়ে যাবে যে পারফেক্ট টারফেক্ট এইসবের মধ্যে কোনো কিছু কনভার্ট হয়ে যায় এরকম না। কন্টিনিউয়াসলি এটা দুটোটা থাকবে যদি দুটোটা ঘটনা একসাথে চলতে থাকে। বোঝা গেল? এরপর দেখো নেক্সট, এটার ক্ষেত্রে এক্সেপশন আরেকটা দেখি।
অতীতে একটি কাজ চলাকালীন অন্য একটি কাজ সম্পাদিত হচ্ছিল বোঝালে যে কাজটি চলছে সেটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। বোঝা গেল? যে কাজটি চলছে সেটা পাস্ট কন্টিনিউয়াস, আর বাকি অন্যটা যেটা আছে যেটা আগে হয়েছে সেটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্সে কনভার্ট হবে। যেমন সে যে সময় আমার কাছে এসছিল আমি তখন উপন্যাস পড়ছিলাম। সে এসছিল এবং আমি উপন্যাস পড়ছিলাম। তাহলে এখানে দেখো when he come to me, দেখো when he come to me, হে মানে যে ছেলেটা আছে সে আসছিল মানে এসে পড়েছে সে। ঠিক আছে? I was reading, তখন আমি পড়ছিলাম। তার মানে আমার কাজটা কন্টিনিউ হচ্ছিল কিন্তু ওর কাজটা কিন্তু শেষ। ও কিন্তু আমার কাছে চলে এসছে। তাহলে কি এই যেটা কমপ্লিট হয়ে গেছে সেটা হলো ইনডিফিনিটে হবে, আর যেটা কন্টিনিউ চলছে সেটা হলো কি কন্টিনিউয়াস টেন্সে থাকবে। That means কি আইএনজি ফর্মে হবে। বোঝা গেল? এই যে আইএনজি ফর্মে, সরি এটা। ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো। কোনো অসুবিধা থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও আমাদের। নেক্সট দেখো পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টের ক্ষেত্রে কি আছে? used to describe an action completed before a certain moment in the past, usually a long time ago। তার মানে পাস্ট পারফেক্ট টেন্স সেটাকে বোঝায় আর কি। হ্যাঁ, এটা হলো ডেফিনেশনটা। এখন এটা ফরমেশনটা কিভাবে থাকে? ইফ টু অ্যাকশন হ্যাপেন্ড ইন দ্য পাস্ট, মানে পাস্ট মানে অতীতে যে কোনো দুইটা কাজ হয়ে থাকলে পাস্ট পারফেক্ট ইজ ইউজ টু শো দ্য অ্যাকশন দ্যাট টুক প্লেস আর্লিয়ার। মানে পাস্ট পারফেক্টটা যে দুইটা কাজ, মানে ধরো না আগে দুইটা কাজ হয়েছে, যে কাজটা আগে ঘটনা হয়েছে সেই দুইটা কাজের মধ্যে যে প্রথম কাজ হয়েছে বা প্রথম কাজ সম্পন্ন হয়েছে সেই কাজটার ক্ষেত্রে কি হয়ে যাবে, আমি পাস্ট পারফেক্ট সেন্টেন্সটা ইউজ করতে পারবো, পাস্ট পারফেক্টের ফর্মটা ইউজ করতে পারবো। ঠিক আছে? তাহলে দেখো এখানের মধ্যে কিছু কিছু এক্সাম্পল আছে, সেগুলো কিন্তু আমি পড়লে মোটামুটি আমার ক্লিয়ার হয়ে যাবে। দেখো, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। বোঝা গেল? পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, তার মানে দ্য ডক্টর কেম সাবজেক্ট, আর এখানে হলো কেম হলো ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব, আর এখানের মধ্যে দ্য পেশেন্ট তার মানে সাবজেক্ট প্লাস হ্যাড, বোঝা গেল, প্লাস ডাইড মানে ভার্ব। তার মানে এই যে হ্যাড আছে, হ্যাড যেটা আছে এটা কোনটাতে যাবে? পারফেক্টে যাবে অবভিয়াসলি। আমি আগেও বলেছিলাম হ্যাভ বা হ্যাজ থাকলে প্রেজেন্টের, আর যদি হ্যাড থাকে তাহলে পারফেক্টে। তার মানে এখানে মধ্যে যে হ্যাড, ঠিক আছে, এই যে হ্যাড শব্দটা আছে সেটা কি হয়ে গেল? পারফেক্টে হয়ে গেল, আর এটা সিম্পল পাস্টে চলে গেল। ঠিক আছে? এখন কথা হলো কি বিফোর, তার মানে এর কাজটার আগে এটা হয়ে গেছে, মানে ডাক্তার আসার আগে সে মরে গেছে। তার মানে এই কাজটা সম্পন্ন হয়েছে। যে কাজটা আগে সম্পন্ন হবে সেটার ক্ষেত্রে কি হবে? হ্যাড ইউজ হবে। মনে রাখবে কিন্তু। বহুত পাজল টাইপের কোশ্চেন আসে এটার থেকে, যে আ এই যে সেন্টেন্সটা আছে এটার উপর ডিপেন্ড করে অনেক পাজল টাইপের কোশ্চেন থাকবে। তখন তোমরা কি করতে হবে? কোনটাকে কিভাবে কনভার্ট করবে সেই রুলসটা কিন্তু এখানের মধ্যে দেওয়া আছে। একদম ভালো করে বুঝে নিও। ঠিক আছে? নেক্সট দেখো। অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3, ভি3 তো বুঝতেই পারলে, আর অবজেক্ট। তাহলে শি হ্যাড রিটেন এ লেটার। বোঝা গেল? অবজেক্ট এটা, ভি3 রিটেন, হ্যাড হলো কি অক্সিলারি ভার্ব, আর হলো শি হলো কি সাবজেক্ট। সিমিলারলি নেগেটিভের ক্ষেত্রে এখন দেখো নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এটা কি কনভার্ট হবে? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস নট প্লাস অবজেক্ট। বোঝা গেল? সাবজেক্ট হ্যাড নট রিটেন এ লেটার অবজেক্ট। ওকে? তার মানে এখানে কি রিটেন, দ্যাট মিন্স কি এখানের মধ্যে রাইট রুট রিটেন ভি3। ওকে? এই জিনিসটা কিন্তু এখানে লাগানো হয়নি। নেক্সট দেখো, ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হয়ে যাবে? হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভি3 প্লাস অবজেক্ট। তার মানে হ্যাড হয়ে যাবে, সাবজেক্ট হয়ে যাবে শি, রিটেন মানে ভি3, এ লেটার মানে হলো অবজেক্ট। বোঝা গেল? নেক্সট দেখো, ইন্টিগ্রেটিভ নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হয়ে যাবে? সিমিলার হবে, জাস্ট এখানে কি বসে যাবে? এখানে নট একটা অক্ষর বসে যাবে। বাকি সেম যে রুলস আছে সিমিলার রুলসই হবে। হ্যাড হ্যাড আছে, ঠিক আছে, সাবজেক্ট সাবজেক্ট মানে শি আছে, এরপর কি আছে? রিটেন রিটেন এ আছে, লেটার আছে, শুধু এখানে কি বসে যাবে? নট একটা অক্ষর বসে যাবে। এ হলো পাস্ট পারফেক্ট। এখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ইউজ টু ডোনেট অ্যান অ্যাকশন দ্যাট বিগান বিফোর এ সার্টেন পয়েন্ট ইন দ্য পাস্ট। ঠিক আছে?
and the continued up to some time in the past, মানে আগেই শুরু হয়েছে এবং আগেই কোনো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সেই কাজটা চলেছে, সেক্ষেত্রে আমরা past perfect continuous tense আমরা ধরতে পারি। এখন এখানের মধ্যে এক্সাম্পল কি আছে দেখো, I had been I had been learning English in the school for 20 days। তার মানে এটা কিন্তু আগেই হয়ে গেছে, আগেই 20 দিন আমি মানে স্কুলের মধ্যে ক্লাস করেছিলাম, এবং I had been learning English, তার মানে আমি সেই কাজটা কিন্তু আগেই করেছি, আমি ইংলিশ ক্লাসটা আগেই করেছি, ঠিক আছে, এবং 20 দিন আগেও সেটা হয়েছে, মানে দুটোটাই পাস্ট টেন্সের, কিন্তু এখানে আমাদের কি হয়েছে কি, যে কন্টিনিউড হয়েছে একটা কাজ, আর একটা কাজ কিন্তু কন্টিনিউ হয়নি, ঠিক আছে, নির্দিষ্ট টাইমের পরে এটা শেষ হয়ে গেছে, এমন টাইপের সেন্টেন্স গুলো হলো কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন দেখো এখানের মধ্যে অ্যাজার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে ক্রিয়েশনটা কিভাবে হবে, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন, ওই যে হ্যাভ বিন ছিল প্রেজেন্টের ক্ষেত্রে, এখানে হ্যাড বিন হয়ে যাবে, হ্যাভ বিন বা হ্যাজ বিন ছিল সেটা হ্যাড বিন হয়ে যাবে। আর এখানের মধ্যে কি আছে, ভি ওয়ান ভার্বের কন্টিনিউয়াস থাকলে আমি যেটা বললাম, কন্টিনিউয়াস সেন্টেন্স যদি থাকে তাহলে ভি ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, তার মানে শি হ্যাড বিন, এরপর রাইটিং, রাইটের আইএনজি ফর্ম প্লাস এ লেটার। ওকে, নেগেটিভের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস হ্যাড, এরপর নট বিন, এখানে কি লেগে যাবে, নট, এরপর বিন, হ্যাড নট বিন আর কি, হ্যাড বিন যেটা ছিল সেটা নট লেগে যাবে মাঝখানে, এরপর ভি ওয়ান এর ফর্ম মানে রাইটিং এর আইএনজি ফর্ম প্লাস অবজেক্ট, বোঝা গেল। এরপর ইন্টারোগেটিভে যখন হয়ে যাবে তখন এই যে অক্সিলারি ভার্বটা থাকবে সেটা আগে চলে আসবে হ্যাড, এরপর শি, তারপর বিন, রাইটিং নট উঠে যাবে কিন্তু এ লেটার, বোঝা গেল। সিমিলারলি এখানে হ্যাড হয়ে যাবে শি, এরপর কি নট বিন, এখানে কি লেগে যাবে, নট লেগে যাবে, এই যে রুলসটা কিন্তু দেখবে। ওকে, রাইটিং এ লেটার। নেক্সট দেখো, একটু ফাস্ট করছি কারণ ক্লাসটা কিন্তু অনেকটাই লম্বা হয়ে যাচ্ছে। নেক্সট দেখো আমার ফিউচার টেন্স, ফিউচার টেন্সের ক্ষেত্রে কি হচ্ছে, ফিউচার টেন্স হলো কি ভবিষ্যৎ, মানে ভবিষ্যৎকাল যেটা এখনো হয়নি, এটার মধ্যে কয়টা পার্ট আছে টোটাল, সিমিলারলি 4টা পার্ট আছে, এটা আগেই বলেছি। এখন সিম্পল ফিউচার বা ফিউচার ইনডিফিনিটের ক্ষেত্রে, দিস টেন্স টেলস আস অ্যাবাউট অ্যান অ্যাকশন হুইচ হ্যাজ নট অকার্ড ইয়েট, মানে এখনো এটা ঘটেনি, হ্যাঁ, অ্যান্ড উইল অকার আফটার সেইং অর ইন ফিউচার, মানে কথাটা বলার পর হয়তোবা ঘটনা ঘটবে বা ভবিষ্যতে ঘটবে। রুলসটা কি, তা উইল বা শেল প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, ঠিক আছে। এখন দেখো এই জিনিসটা, এই যে পার্টটা আছে এই পার্টটা কিন্তু মোস্ট 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 ইম্পর্টেন্ট পার্ট, এটা কিন্তু একদম ভালো করে মনে রাখবে। হুম, দেখো, ইন ফিউচার টেন্স হেল্পিং ভার্ব শ্যাল ইজ ইউজড উইথ আই অ্যান্ড উই, মানে হেল্পিং ভার্ব যেটা শ্যাল আছে, আমরা জানি ফিউচার টেন্সের মধ্যে কি হয়, শ্যাল আর উইল, এগুলো হলো মেইন, তারপর শ্যাল বি, উইল বি, এগুলো থাকে, ঠিক আছে। এখন শ্যাল আর উইল, শ্যালটা কখন হয়, যখন আমরা কি থাকবে হেল্পিং ভার্বের ক্ষেত্রে, মানে আই বা উই, এই দুইটা থাকবে হেল্পিং ভার্ব, ঠিক আছে। আর উইল কখন হবে, উইল ইজ ইউজড উইথ অল আদার্স, মানে এই দুইটা বাদে, আই আর উই বাদে, আই আর উই বাদে বাকি যতগুলো, মানে আই শ্যাল হবে, আই উইল, এগুলো কথা বলার আমি বলছি এগুলো নিয়মগুলো, আই উইলও ইউজ করা যায়, কিন্তু লিখিত ক্ষেত্রে আমি আই শ্যাল, উই শ্যাল, ওকে। আর বাকি যেগুলো আছে যত শব্দ আছে সেগুলোর সাথে কি হয়ে যাবে, উইল হয়ে যাবে। আবার এখানের মধ্যে when you are to make a commitment, যখন তুমি কাউকে কোনো কমিটমেন্ট দাও, কমিটমেন্ট মানে বুঝতে পারছো তো, প্রতিশ্রুতি, ওয়ার্ম ওয়ার্ন সামওয়ান, মানে কাউকে ওয়ার্নিং দিচ্ছ বা এমফাসাইজ করছো, গুরুত্ব দিচ্ছ, ঠিক আছে। তো সামটাইম সামথিং, এমফাসাইজ সামথিং, আচ্ছা, তো ইউজ অফ উইল শ্যাল ইজ রিভার্সড, তার মানে কি, এই যে শ্যাল উইলটা তখন পাল্টে যাবে কিন্তু, ঠিক আছে। আমি বোঝাতে পারছি কি না একটু রিপিট করে দরকার হলে ভিডিওটার এই পার্টটা দেখে নিও। আমরা নরমাল সেন্টেন্সের ক্ষেত্রে শ্যাল উইল বসবে, শ্যালটা বসবে কোনটা, আই আর উই এর ক্ষেত্রে, কিন্তু যখন কমিটমেন্ট বা ওয়ার্ন এইসব ধরনের টপিক গুলো থাকবে তখন ওইটার ক্ষেত্রে যে উইল আর শ্যাল ইজ রিভার্সড, মানে রিভার্স হয়ে যাবে, তার মানে বাকিগুলোর ক্ষেত্রে শ্যাল ইউজ হবে, আর আই আর উই এর ক্ষেত্রে কি হয়ে যাবে, উইল হবে। এই দেখো, উইল ইজ ইউজড ফর আই, ঠিক আছে, এন্ড উই, এন্ড শ্যাল ইজ ইউজড ফর উইথ আদার্স। ক্লিয়ার রেখো কিন্তু জিনিসগুলো, বহুত 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 ইম্পর্টেন্ট জিনিস। নেক্সট দেখো, আচ্ছা, ইন এ জেনারেল বা ইন জেনারেল স্পিকিং দেয়ার ইজ হার্ডলি
any difference between shall and will, and normally will is used with all. তার মানে কি, বহুত মানে shall আর will এর মধ্যে এমন কোনো ডিফারেন্স নেই, তারপরেও নিয়মটাকে মেনে রাখাটাই আমাদের ভালো, কারণ আমরা কম্পিটিটিভ এক্সাম দিতে যাচ্ছি, কখন কোন এক্সামিনারে কোন জিনিসটাকে ফলো করবে সেটা বলতে পারবে না। নেক্সট হলো কি এটার মধ্যে, নাও লেট আস ইউজ দিস রুল ইন ভেরিয়াস ফর্মস অফ সেন্টেন্স। ঠিক আছে, আচ্ছা কথা বলার ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু এই জিনিসগুলো কখনো কখনো ইউজ করিনি, হ্যাঁ, জিনিসটা মনে রাখো। একদমই যে রং উইল শ্যালটা ইউজ করলে যে কোনো জায়গাতে, এটা কিন্তু না, আমরা ইউজ করতে পারি, কিন্তু বলার ক্ষেত্রে লেখার ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো মেনটেন করে রাখতে হবে। এখন অ্যাফার্মেটিভ যে আছে, ঠিক আছে, অ্যাফার্মেটিভ এর ক্ষেত্রে কি হচ্ছে, সাবজেক্ট উইল শ্যাল ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট, তাহলে এখানে সাবজেক্ট হলো শি, উইল হয়ে গেল এখানে, রাইট এ লেটার হলো কি ভার্বের ফার্স্ট ফর্ম রাইট, আর এ লেটার হয়ে গেল অবজেক্ট। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট উইল শ্যাল, এরপর কি হয়ে যাচ্ছে এখানে নট লেগে যাবে, ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট, এই নিয়ম। ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে উইল শ্যাল সাবজেক্ট ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট, তাহলে উইল, এরপরে কি হয়ে যাচ্ছে এখানে সাবজেক্ট শি, রাইট ভার্বের ফার্স্ট ফর্ম এ লেটার, বোঝা গেল। নেক্সট দেখো এখানের মধ্যে ইন্টিগ্রেটিভ সেন্টেন্স যেটা আছে, ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে উইল শ্যাল, এরপর সাবজেক্ট, এরপর নট, এরপর ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। তো এটার ক্ষেত্রেও সিমিলারলি সেন্টেন্সটা একটু মিলিয়ে নিও, জাস্ট এখানের মধ্যে উপরেরটা থেকে কি হয়ে যাবে, জাস্ট নট শব্দটা বসে যাবে, বোঝা গেল। আচ্ছা, নেক্সট ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচারে যে জিনিসটা কন্টিনিউ হবে, হুম, ইট ইজ ইউজ টু এক্সপ্রেস অ্যান অনগোয়িং অর কন্টিনিউড অ্যাকশন ইন ফিউচার। কোনো একটা ক্লাস মানে কোনো একটা কাজ আমার ভবিষ্যতে চলবে, ঠিক আছে, আমি কাল থেকে 2 ঘন্টা এক্সারসাইজ করব, হুম, তো কন্টিনিউ কিন্তু এগুলো জিনিস চলবে, এরকম টাইপের সেন্টেন্স গুলো যেগুলো থাকে ওইগুলো ক্ষেত্রে ফিউচার কন্টিনিউয়াস হয়। তো ওইখানের মধ্যে কি হচ্ছে, হি উইল বি ডিস্ট্রিবিউটিং সুইটস ইন টেম্পল টুমোরো এট 12 o'clock, এক্সাম্পল এখানে, ঠিক আছে, কালকে সুইট বা মিষ্টি দেবে কটার সময়, 12টার সময়। এরপরে দেখো ইন দিস এক্সাম্পল, আচ্ছা এখানের মধ্যে দেখো ইন দিস এক্সাম্পল দ্য অ্যাকশন উইল স্টার্ট ইন ফিউচার, মানে টুমোরো মানে আগামীকাল শুরু হবে, অ্যান্ড অ্যাকশন ইজ দো থট টু বি কন্টিনিউ টিল সামটাইম ইন ফিউচার, ঠিক আছে, তার মানে মানে কালকে কোনো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সেই কাজটা কিন্তু একটা চলবে, সেই জিনিসটা বোঝাচ্ছে। উই ইউজ দ্য ফিউচার কন্টিনিউয়াস টু টক অ্যাবাউট সামথিং দ্যাট উইল বি ইন প্রগ্রেস অ্যাট অর অ্যারাউন্ড এ টাইম ইন দ্য ফিউচার, ঠিক আছে, ভবিষ্যতে কোনো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সেটা চলবে। এরপর দেখো রুল, রুলটা কি আছে, উইল বা শেল প্লাস বি প্লাস ভার্বে ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি, ঠিক আছে। এখন আমরা যে সেন্টেন্স গুলো আছে সেই ফর্মগুলো একটু দেখে নিই, দেখো পজিটিভ এর ক্ষেত্রে সাবজেক্ট, সাবজেক্ট হলো উইল বা শেল হলো বি, বিটা ভার্বটা লেগে যাবে, বি অক্ষরটা লেগে যাবে, এবং ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে এখানের মধ্যে কি আছে দেখো, শি হলো সাবজেক্ট, উইল লেগে গেল উইল, বি আছে, রাইট হলো ভার্বের আইএনজি আর ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস এ লেটার হলো কি অবজেক্ট। সেম নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেটাও হয়ে যাবে, শি উইল নট বি রাইটিং এ লেটার, সিমিলার, এই যে নট বি, এখান মধ্যে শ্যাল বা উইলের মাঝখানে নট ছিল না, সেখানে নট লেগে গেছে। এরপরে যেটা আছে সেটার ক্ষেত্রে উইল হয়ে যাবে আগে, সাবজেক্ট, এরপরে বি, এরপর ভার্ব ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট কোয়েশ্চেন মার্ক। ইন্টারোগেটিভ এর ক্ষেত্রে, আর ইন্টারোগেটিভ নেগেটিভ এর ক্ষেত্রে সেম ইন্টারোগেটিভ এর মতোই ফরম্যাটটা হবে, জাস্ট এখানে কি লেগে যাবে, নটটা লেগে যাবে। ওকে, নেক্সট দেখো, নেক্সট হলো কি ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ঠিক আছে, it is used to express an action which will happen or occur in future and will be completed by a certain time in future, ঠিক আছে, we use the future perfect to say that something will be finished by a particular time in the future, সিমিলার কথা, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সেটা শেষ হবে। তাহলে এখানে আমাদের কি হচ্ছে, এক্সাম্পলটা দেখো, দে উইল হ্যাভ, ঠিক আছে, দে উইল হ্যাভ শিফটেড দ্য হাউস বাই সানডে মর্নিং, মানে রোববার দিন সকালের মধ্যে তারা ঘর শিফট করে নেবে, বোঝা গেল।
এবং নির্দিষ্ট টাইমের মধ্যেই তারা কি করবে, কমপ্লিট করবে। তাহলে এখানের মধ্যে রুলটা হয়ে যাবে কি, উইল বা শেল, এরপর হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম। ভার্বের থার্ড ফর্ম মানে শিফট, এই যে শিফট, আর ফর্মটা হয়ে গেল কি শিফটেড। এখন দেখো এটার বিভিন্ন ডিফারেন্ট ফর্মগুলো যেগুলো আছে, আমি অ্যাফার্মেটিভ বা অ্যাসার্টিভ যেটা আছে আমি যেটা বলি, তো সেটার ক্ষেত্রে পজিটিভ এর ক্ষেত্রে রুলসটা কি হয়ে যাবে, সাবজেক্ট, এরপরে উইল শ্যাল, এরপর কি হয়ে যাবে এখানে হ্যাভ প্লাস ভি এর থার্ড ফর্ম, ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে এখানে আমাদের শি, এরপরে হবে উইল, এরপর হবে হ্যাভ, এরপর ভার্ব মানে রাইট ভার্বের এর থার্ড ফর্ম মানে রিটেন, এরপর হয়ে যাবে এ, এরপর হলো কি লেটার। বোঝা গেল, এ লেটার হলো কি অবজেক্ট। বোঝা গেল কি না? ঠিক আছে, একটু সবাই যদি না বুঝতে পারো ভিডিওটাকে রিপিট করে দেখো, এবং এই টপিকটার উপরে বেসড করে কিন্তু তোমাদের আমরা এক্সারসাইজ দেব একটা নির্দিষ্ট সময়ের জন্য, টেস্ট করার জন্য কে কতটুকু বুঝতে পেরেছো। ওকে, নেক্সট দেখো, নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট, এরপর কি উইল শ্যাল, এরপর কি থাকবে নট থাকবে, এরপর থাকবে হ্যাভ, ভার্বের থার্ড ফর্ম থাকবে, অবজেক্ট থাকবে। বোঝা গেল? তাহলে এখানে আমাদের শি সাবজেক্ট হয়ে গেল, উইল বা শ্যাল হয়ে গেল, নট তো হবেই যেহেতু নেগেটিভ, এরপরে হবে কি হ্যাভ, হ্যাভ অক্ষরটা লাগবেই, এই হ্যাভ, এরপর কি হয়ে গেল এখানে ভার্ব, ভার্বের হলো কি থার্ড ফর্ম মানে রিটেন, এ লেটার হলো কি অবজেক্ট। ঠিক আছে, টাইপিং মিস্টেক আছে একটু, তোমরা বুঝে নিও ম্যাটেরিয়ালটা দেখে। নেক্সট, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এই সেম অক্সিলারি ভার্বটা আগে আসবে, এরপর হয়ে যাবে সাবজেক্ট, এরপর হ্যাভ আসবে, থার্ডের ভার্বের থার্ড ফর্ম দেন অবজেক্ট। সিমিলারলি আছে এখানে সেন্টেন্সটা, দেখে নিও তোমরা। ইন্টারোগেটিভ এন্ড নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সিমিলারলি ইন্টারোগেটিভ সেন্টেন্সই হবে, জাস্ট এখানে কি লেগে যাবে, নট লেগে যাবে। বোঝা গেল? এরপর দেখো নেক্সট হচ্ছে কি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কি হবে, ভবিষ্যতে কোনো একটা কাজ দীর্ঘদিন ধরে চলতে থাকবে বোঝালে এর কালকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। তাহলে এখানে দেখো যে ভবিষ্যতে কোনো একটা কাজ কন্টিনিউ অনেক দিন চলবে, তাহলে এটা ফরমেশনটা কিভাবে, উইল শ্যাল হ্যাভ বিন, উইল বা শ্যাল লাগবে, হ্যাভ বিন লাগবে, ভার্বের ফার্স্ট ফর্ম লাগবে, যেহেতু কন্টিনিউ চলবে তার মানে এখানে কি লাগবে, আইএনজি লাগবেই। তারপরে এখানে এক্সাম্পল দেখো, লেট আস ইউজ দিস রুল ইন ভেরিয়াস ফর্মস অফ সেন্টেন্স আছে, তো ভেরিয়াস সেন্টেন্সের মধ্যে আমরা এটি ইউজ করে দেখিনি। দেখো সাবজেক্ট, ঠিক আছে, পজিটিভের ক্ষেত্রে সাবজেক্ট, উইল বা শ্যাল, হ্যাভ বিন, ভার্বের ফার্স্ট ফর্ম আইএনজি, অবজেক্ট। তাহলে শি উইল হ্যাভ, শি সাবজেক্ট, উইল বোঝা গেল, হ্যাভ বোঝা গেল, বিন বোঝা গেল, রাইটিং, রাইটিং মানে ভার্বের আইএনজি ফর্ম, এ লেটার, শি উইল হ্যাভ বিন রাইটিং মানে ভবিষ্যতে করবে এবং কন্টিনিউ করবে সেই কাজটা। ঠিক আছে, নেক্সট ভবিষ্যতে কন্টিনিউ করবে, কিন্তু আবার রাইটিং লেটার মানে কি কাজটা এমন না যে রাইটিং মানে ভবিষ্যতে খালি লেটার লিখতে থাকবে এমন না, এটা বুঝাইবে আর কি যে সে লিখতে থাকবে বা লিখবে। ঠিক আছে, এরকম টাইপের সেন্টেন্সটা থাকবে। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট, উইল বা শ্যাল, তারপর নট, হ্যাভ বিন, সেম জাস্ট এখানে কি হয়ে যাবে, নট হয়ে যাবে, এতটুকুই চেঞ্জেসটা, আর কিছু চেঞ্জেস নেই। ইন্টিগ্রেটিভের ক্ষেত্রে অক্সিলারি ভার্বটা চলে আসবে আগে, সাবজেক্টটা আসবে, হ্যাভ বিন আসবে, ভার্বের ফার্স্ট ফর্ম আইএনজি এন্ড অবজেক্ট, লাস্ট কোয়েশ্চেন মার্ক ইন্টিগ্রেটিভের ক্ষেত্রে। ওকে, আর লাস্ট ফর্মটা যেটা আছে সেটা হলো কি উইল বা শ্যাল, এরপর সাবজেক্ট প্লাস নট, এরপর হ্যাভ বিন, ভার্বের ফার্স্ট ফর্ম আইএনজি এন্ড অবজেক্ট। তাহলে এখানে উইল, শি, উইল তো বুঝাই গেল যেহেতু ইন্টিগ্রেটিভ আছে, সে শি আছে সাবজেক্ট, নট আছে, হ্যাভ বিন লাগবে, বোঝা গেল এখান থেকে হ্যাভ বিন আসলো, রাইটিং ভার্বের আইএনজি ফর্ম, এ লেটার, অবজেক্ট। বোঝা গেল? এবার দেখি লাস্ট এই এক্সেপশনটা কি আছে। দুটি কাজের মধ্যে যেটি আগে হতে থাকবে সেটি ফিউচার পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, এবং যেটি পরে হবে সেটি প্রেজেন্ট বা ফিউচার ইনডিফিনিটে হয়ে যাবে। ওই সিমিলার, আগে যখন পারফেক্টের ক্ষেত্রে দুইটা কাজ হয়, দুইটা কাজের ক্ষেত্রে মানে দুইটা কাজ আমি পাস্টে হোক বা ফিউচারে হোক, দুইটা কাজের মধ্যে যে কাজটা প্রথম হবে সেটার ক্ষেত্রে মেইন রুলটা ইউজ হবে, আর বাকিটা কি হয়ে যাবে, সিম্পল বা ইনডিফিনিটে চলে যাবে। বোঝা গেল? এটা হলো একদম মনে রাখবে, কিন্তু দুইটা কাজ যদি আইদার এটা পাস্টে হোক বা ফিউচারে হোক, যে কাজটা আগে হচ্ছে সেটার ক্ষেত্রে রুলসটা অ্যাপ্লাই হবে, আর বাকি যেটা সেকেন্ড হচ্ছে লাস্ট হচ্ছে সেটার ক্ষেত্রে সিম্পলে চলে যাবে, সেটা ইনডিফিনিটে চলে যাবে। বোঝা গেল? নেক্সট,
ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্টের পর ফার্স্ট পার্সনের ক্ষেত্রে বুঝে নিও, সাবজেক্টের পর ফার্স্ট পার্সনের ক্ষেত্রে শ্যাল হ্যাভ বিন এবং সেকেন্ড ও থার্ড পার্সন, বোঝা গেল? থার্ড পার্সন তো আগেই বুঝিয়েছিলাম, ফার্স্ট পার্সনও বুঝিয়েছিলাম। সেকেন্ড মানে ইউ, থার্ড মানে হলো হি, সি, রাম, শাম, যদু, মধু, যে কেউ হতে পারে। ঠিক আছে? তাহলে থার্ড পার্সনের ক্ষেত্রে উইল হ্যাভ বিন এটা বসে, আর ফার্স্ট পার্সনকে সেখানে ক্ষেত্রে আই। ঠিক আছে? ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার না প্লুরাল নাম্বার বলে নিই। তার মানে আইও হতে পারে, উইও হতে পারে। বুঝা গেল? উই শ্যাল হ্যাভ বিন এটাও হতে পারে, আই শ্যাল হ্যাভ বিনও হতে পারে। সেকেন্ডের ক্ষেত্রে এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কিন্তু। আর যদি সেকেন্ড ও থার্ড পার্সনের ক্ষেত্রে হয়ে থাকে তাহলে উইল হ্যাভ বিন অক্ষরটা ইউজ হবে। জিনিসটা কিন্তু মনে রাখো। এগুলো হলো কি এক্সেপশন। এই এক্সেপশন গুলো কিন্তু ভালো করে মুখস্থ করে নিও। বোঝা গেল? তাহলে দেখো ফাইনালি আজকে আমাদের ইংলিশের একটা টপিক কভার আপ হলো। আশা করি ক্লাসটা তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হলো। কিন্তু শুধু ক্লাসটা দেখলেই হবে না, রিপিট অ্যান্ড রিপিট ভিডিওটা দেখতে হবে। বাড়িতে তোমাদের কাছে কালেকশন থাকলে, হ্যাঁ, প্র্যাকটিস সেট থাকলে বা কোনো বুক থাকলে সেগুলো থেকে প্র্যাকটিস করবে। করার পর আমরা 10টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেব। 10 থেকে 15টা দেব, এখনো বলতে পারছি না। নির্দিষ্ট টাইমের জন্য দেব এবং ওইটার মধ্যে কে কি স্কোর করেছো সেটা কিন্তু আমরা একটু লক্ষ্য করব। ঠিক আছে? তো বি প্রিপেয়ার। আমরা এই যে ম্যাটেরিয়ালটা আছে আমাদের প্রিমিয়াম গ্রুপের মধ্যে আমরা শেয়ার করে দেব। সেখান থেকে তোমরা রুলস গুলো দেখে নিতে পারো। ঠিক আছে? আর এখন থেকে কন্টিনিউ আমরা ভিডিওস গুলো চলবে, ক্লাসেস গুলো চলবে। ভালো করে পড়ো। আর এখন যে কোর্টে যে ভ্যাকেন্সিটা আছে কিন্তু রেগুলার ভ্যাকেন্সি, সবাই জানো। হ্যাঁ, ম্যাক্সিমাম 5টার মতো ভ্যাকেন্সি আছে, যেটা এলডিসির মধ্যে বোধহয় রেগুলার আছে যতটুকু আমার জানা। তো যাই হোক, তো খুব ভালো অপরচুনিটি। একটা এক্সামের থ্রুতেই সেটা হচ্ছে, সেটা হলো মেইন কথা। তো সবাই একটু চেষ্টা করো। সময়ও কম আছে, আমরাও চেষ্টা করি, দেখি কি করা যায়। আগে টিআরএম এর এক্সামের ক্ষেত্রে অনেকেই সাকসেস হয়েছে। আমাদের কাছে খুব ভালো লেগেছে জিনিসটা, অ্যাকচুয়ালি আমরা হেল্প করতে পেরেছি তোমাদের। আর আমাদের চ্যানেলটাকে গ্রো করতে একটু হেল্প করো। ভিডিওটাকে সাবস্ক্রাইব মানে শেয়ার করে দিও সবাই বন্ধু-বান্ধবের মাঝে। যারা হেল্প লাগে যাতে এখান থেকে হেল্প নিতে পারে ফ্রি অফ কস্টেই। ভিডিওগুলো দেখেও যারা ব্যাচে জয়েন করতে পারছে না তারা যেন ভিডিওগুলো দেখে অনেকটা লাভবান হতে পারে। আর আমাদের ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর কাইন্ডলি একটু শেয়ার করে আমাদের চ্যানেলটাকে গ্রো করতে হেল্প করো সবাইকে, আমি একটু রিকোয়েস্ট করছি। ঠিক আছে? থ্যাংক ইউ অল।